হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম প্রিটি ওয়েল, আমিও ভালো আছি। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি যে ক্লাসটা কন্ডাক্ট করতে যাচ্ছি এটা হচ্ছে জীবনী শক্তি, বায়োলজির চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টার নাম আমাদের জীবনী শক্তি। জীবনী শক্তি জিনিসটা কি জানো? জীবন চালানোর জন্য যে শক্তি, সহজ কথায় যদি আমি বলি, জীবন চালাতে যে শক্তি, জীবন চালাতে চালাতে যে শক্তি, যে শক্তি লাগে তাকেই জীবনী শক্তি বলে। যেমন তুমি এই যে দৌড়াদৌড়ি করতেছো, খাওয়া দাওয়া করতেছো, তোমাদের শরীরে, আমাদের শরীরে প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বিক্রিয়া হচ্ছে, কোষ বিভাজন হচ্ছে, সেখানে শক্তি লাগতেছে, সেল ডিভিশনে তো শক্তি লাগতেছে, এরপরে বিভিন্ন ধরনের বিক্রিয়া হচ্ছে, খাবার সময় পেরিস্টালসিস হচ্ছে, সব জায়গায় শক্তি লাগতেছে, তাই না? এই শক্তিটা কোথায় থেকে আসে বলো তো? এই শক্তিটাই মূলত জীবনী শক্তি নামে পরিচিত, জীবন চালানোর জন্য যে শক্তি। এই জীবনী শক্তি পড়তে গেলে আমরা এই জীবনী শক্তিকে প্রকাশ করি হলো এটিপি দ্বারা। কি দ্বারা প্রকাশ করি জীবনী শক্তিকে? এটিপি। এই এটিপিটা কি? এটিপি নাথিং বাট, এটিপি হলো একটা শক্তি জমা রাখার ব্যাংক। শক্তি জমা রাখার কি বললাম ভাইয়ারা? ব্যাংক। এটিপি হলো একটা শক্তি জমা রাখার ব্যাংক। এটিপি তার নিজের ভিতরে শক্তি জমা রাখে। এটিপি কি রাখে? শক্তি জমা রাখে। এটিপি তার নিজের ভিতরে শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুযায়ী এই শক্তি ব্যয় করে। তাই এটিপি কে বলা হয়, তাই এটিপি কে বলা হয় শক্তি মুদ্রা। শক্তি মুদ্রা। এটা ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ক নাম্বারের জন্য তোমাদের আসবে যে শক্তি মুদ্রা কাকে বলা হয়, বলো। ক নাম্বারের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শক্তি মুদ্রা বলা হয়, বা মাঝে মাঝে একে জৈব মুদ্রাও বলা হয়, জৈব মুদ্রাও বলা হয়, বা মাঝে মাঝে একে ইংলিশে যদি বলি বায়োলজিক্যাল কয়েনও বলা হয়, বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েনও বলা হয় এটিপি কে। তাহলে এটিপি কে কতগুলো নামে চিহ্নিত করতে পারি আমরা? শক্তি মুদ্রা বলতে পারি, জৈব মুদ্রা বলতে পারি, বায়োলজিক্যাল কয়েন বলতে পারি। এখন এটিপির ফুল মিনিং হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বাংলা যদি লিখি তাহলে এরকম হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাইফসফেট। এটিপির ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন আমরা দেখি এটিপি জিনিসটা কোথায় থেকে আসে, কিভাবে আসে। আমরা প্রত্যেকটা জিনিস বলছি ভেঙে ভেঙে পড়বো এবং ডিটেলসে পড়বো যাতে কারো কোনো সমস্যা না থাকে। এটিপি জিনিসটা কোথায় থেকে আসে? হ্যাঁ, তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো আমাদের সাথে। যারা নতুন আছো তারা কাইন্ডলি একটু আমাদের পাঠশালাটা ফলো করে দিও, ইকরা পাঠশালা। আমরা শুরু করতেছি ক্লাস। আজকে আমাদের বেশি কথা বলার টাইম নেই, আমরা জাস্ট ক্লাসেই নিবো শুধু আজকে। হ্যাঁ, দেখি এটিপিটা কোথায় থেকে আসে। এটুকু সবারই লেখা হয়ে গেছে, আই হোপ। আমি একটু মুছে দিলাম। এটিপি কোথায় থেকে আসে এটা বুঝতে গেলে আমাদেরকে যাইতে হবে ডিএনএ এবং আরএনএ তে। কোথায় যাইতে হবে আমাদেরকে? ডিএনএ এবং আরএনএ তে যাইতে হবে, যে এটিপি কোথায় থেকে আসে এটা বুঝতে হলে। দেখো, তোমরা সবাই ডিএনএ চিনো। ডিএনএ কিভাবে আঁকতে হয়? এই দেখো, ডিএনএ আঁকলাম আমরা। এই যে দুইটা কলম নিলাম, তাই না? এবং এই যে এইভাবে একটা দাগ দিলাম আমি। এটাই হলো ডিএনএ। এটা কি আমাদের ডিএনএ, কারণ এই যে দুইটা সূত্র আছে ডিএনএ, এই ডিএনএ তে, আর এটা হলো আমাদের আরএনএ। একটা দাগ থাকলে কি আরএনএ। তাহলে এটাকে আমরা বলতে পারি ডিএনএ, আর এটাকে বলতে পারি আমরা আরএনএ। দেখো, এটাকে বলতে পারি আমরা ডিএনএ, এটাকে বলবো আমরা আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ এই কারণে বলা হচ্ছে আমাদের ডিএনএ হলো ডাবল সূত্র আর আরএনএ হলো কি এক সূত্র। এই সূত্রগুলোর মধ্যে ছোট ছোট পুঁতি থাকে সবগুলো জায়গায়। এই সূত্রগুলো পুঁতি দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত? ছোট ছোট পুঁতি দ্বারা গঠিত। এইভাবে, এই যে এই পুঁতি দ্বারা গঠিত সূত্রগুলো, ছোট ছোট পুঁতি দ্বারা গঠিত। প্রত্যেকটা সূত্র ছোট ছোট কি দ্বারা গঠিত? পুঁতি দ্বারা গঠিত। তাহলে আমি বলতে পারি যে ডিএনএ হবে এই যে দুইটা করে পুঁতি থাকবে ডিএনএ তে, তাই না? এই যে এরকম ডিএনএ তে আমার দুইটা করে পুঁতি থাকবে, এই যে এরকম উভয় সাইডে। দেখো, কারণ দুইটা স্ট্র্যান্ড, তাহলে দুইটা করে পুঁতি থাকবে। আর আরএনএ তে একটাই পুঁতি থাকবে, এক সারি পুঁতি থাকবে, শুধু দুই সারি না, এক সারি পুঁতি থাকবে। এই যে এক সারি পুঁতি থাকবে, এটাকে বলবো আমরা ডিএনএ, এটাকে বলবো আমরা আরএনএ। দেখো, এই যে পুঁতিগুলো আছে না, এই প্রত্যেকটা পুঁতিকে কি বলা হয় জানো? প্রত্যেকটা পুঁতিকে বলা হয় নিউক্লিওটাইড। প্রত্যেকটা পুঁতিকে কি বলা হয়? এই যে পুঁতিগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। প্রত্যেকটা পুঁতিকে বলা হয় নিউক্লিওটাইড। দেখো তো, এই পুঁতিগুলো অসংখ্য আছে না? অসংখ্য পুঁতি। বায়োলজিতে অসংখ্য থাকা কথাটাকে বোঝানো হয় পলি দ্বারা। পলিনিউক্লিওটাইড, পলি মানে কি? অসংখ্য আছে। তাহলে আমরা ডিএনএ এবং আরএনএ কে কি বলি? ডিএনএ এবং আরএনএ, ডিএনএ ও আরএনএ, এদেরকে আমরা বলি পলিনিউক্লিওটাইড, POLI, পলিনিউক্লিওটাইড। এই ডিএনএ এবং আরএনএ কে আমরা বলি পলিনিউক্লিওটাইড। কেন পলিনিউক্লিওটাইড? এই যে একটা পুঁতি, এই যে একটা পুঁতিকে বলি নিউক্লিওটাইড। অনেকগুলা পুঁতি মিলে ডিএনএ এবং আরএনএ গঠন করে না, তাই ডিএনএ এবং আরএনএ কে আমরা বলি পলিনিউক্লিওটাইড। এই পলিনিউক্লিওটাইড গুলা কেউ যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে, মনে করো যে আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি,
আমি কি দিয়ে দেখছি ভাইয়া? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি। তাহলে দেখবা এক একটা করে নিউক্লিওটাইড 3টা করে জিনিস নিয়ে গঠিত। এক একটা করে নিউক্লিওটাইড কয়টা জিনিস নিয়ে গঠিত? 3টা জিনিস নিয়ে গঠিত। তার মধ্যে 1 নাম্বারটা হবে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার 1 নাম্বারটা কি? পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা। 2 নাম্বার আরেকটা জিনিস থাকে, এটাকে বলা হয় নাইট্রোজেনাস বেজ। নাইট্রোজেনাস বেজ মানে নাইট্রোজেন ঘটিত ক্ষার, নাইট্রোজেনাস বেজ থাকে। আর 3 নাম্বার আরেকটা জিনিস থাকে, এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট। আইতে ইনঅর্গানিক, পিতে কি? ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। দেখো এই 3টা জিনিস থাকে একটা নিউক্লিওটাইডের মধ্যে। হ্যাঁ, এই যে নাইট্রোজেনাস বেজ, এটাকে যদি কেউ অনুবীক্ষণ দিয়ে দেখে, এই যে নাইট্রোজেনাস বেজকে যদি কেউ অনুবীক্ষণ দিয়ে দেখে, দেখো নাইট্রোজেনাস বেজকে আমি আবার অনুবীক্ষণ দিয়ে দেখবো, দেখা যাবে যে নাইট্রোজেনাস বেজের ভিতরে আবার 5 ধরনের নাইট্রোজেনাস বেজ আছে। কি কি আছে দেখি আমরা। প্রথমে আছে অ্যাডিনিন, এরপরে আছে আমাদের থায়ামিন, এরপরে আছে আমাদের গুয়ানিন, এরপরে আছে আমাদের সাইটোসিন, এরপরে আছে আমাদের ইউরাসিল। তাহলে কয়টা নিউক্লিওটাইড নাইট্রোজেনাস বেজ আছে? 5 ধরনের। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই 5 ধরনের নিউক্লিওটাইড আমাদের বেজ আছে। হ্যাঁ, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও তো ভাইয়াকে। ওয়ালাইকুম সালাম বন্ধু, সবাই ক্লাসটা একটু নিজ নিজ লাইভে শেয়ার করে দিও। আর আজকে আমরা বলছি যে ধৈর্য ধরে এই ক্লাসটা করবে। তুমি শুধুমাত্র তোমার ক্লাসে না, আমি বিশ্বাস করি তুমি তোমার জেলায় টপ হতে পারবে। কারণ আজকের লেকচার শিটটা আমি যেভাবে সাজাইছি, এইভাবে যদি তুমি ক্লাস করো, ইনশাআল্লাহ তুমি তোমার ক্লাসে, আমি বলবো না, তুমি তোমার জেলায় টপ করতে পারো বায়োলজির এই অধ্যায়ের উপরে, যদি কেউ তোমার অলিম্পিয়াড আয়োজন করে আর কি। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই? আচ্ছা, এই পর্যন্ত যদি সবাই বুঝতে পারি, এখন আমরা দেখি। তাহলে আমরা দেখলাম এই যে আমাদের ডিএনএ এবং আরএনএ গুলো গঠিত কি দ্বারা? এগুলো ছোট ছোট পুঁতির মতো মালা দ্বারা গঠিত। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা, তোমাদেরকে ডিএনএ বানানো শিখাবে, পুঁতি গেতে গেতে ডিএনএ আরএনএ বানাইতে হয়। হ্যাঁ, এই যে প্রত্যেকটা পুঁতিকে আমরা বলি কি? নিউক্লিওটাইড। আর এগুলো অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ এবং আরএনএ গঠিত। তাই ডিএনএ এবং আরএনএ কে বলা হয় পলিনিউক্লিওটাইড। পলি মানে অসংখ্য, বায়োলজিতে পলি কথাটা দ্বারা কি বোঝায়? অসংখ্য। আর এই যে এক একটা নিউক্লিওটাইডে 3টা করে জিনিস থাকে, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ এবং ইনঅর্গানিক ফসফেট। এই নাইট্রোজেনাস বেজের ভিতরে আবার কয়টা থাকে দেখো তো? 5টা নাইট্রোজেনাস বেস থাকে। কি কি? অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। এর মধ্যে ইউরাসিলটা শুধুমাত্র আরএনএ থাকে, আরএনএ তে থাকে, ডিএনএ তে থাকে না। যাই হোক, এটা তোমাদের আলোচনার বিষয় না। এখন আমরা দেখি, এখন আসো আমাদের দিকে। এরপরে আমি ডিএনএ এবং আরএনএ কে একটু মুছে দিয়ে এদিকে একটু আমি লিখি। এই যে দেখো আমাদের কি আছিল? পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা। আমি 5টা কার্বন নিব। দেখো এই যে একটা কার্বন নিলাম আমি, এই যে একটা কার্বন, এই যে 2টা কার্বন, এই যে 3টা কার্বন, এই যে 4টা কার্বন, এই যে 5টা কার্বন। এগুলোকে আমি জোড়া লাগাই দিব। এই যে কত সুন্দর ভাবে দেখো জোড়া লাগাচ্ছি। এই যে এটাকে বলি আমরা কি? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। এই 5 কার্বনের এই যে 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার হাতে এখানে তুমি অ্যাডিনিন দিতে পারো, এখানে তুমি থায়ামিন দিতে পারো, গুয়ানিন দিতে পারো, সাইটোসিন দিতে পারো, ইউরাসিল দিতে পারো। তো তুমি এগুলো সবই দিতে পারো এখানে। কিন্তু আমরা এখানে কি দিব বলো তো? আমরা দিব এখানে অ্যাডিনিন। ঠিক আছে, কেন অ্যাডিনিন দিব? কারণ আমরা এটিপি নিয়ে কাজ করতেছি, তাই আমরা অ্যাডিনিন দিব। দেখো আমরা এটিপি নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাডিনিন দিব। আর বাকিগুলোকে আমরা দিব না, অ্যাডিনিন দিব আমরা। এই যে অ্যাডিনিন দিলাম। তাহলে কি হয়ে গেল এই জিনিসটা? বলো তো এই জিনিসটা কি হয়ে গেল? অ্যাডিনিন দেওয়াতে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করার সাথে আমরা অ্যাডিনিন দিলাম। তাহলে এটা হয়ে গেল অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে এক হাতে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি, তাহলে এটা হয়ে গেল অ্যাডিনোসিন মনোফসফেট। একটা ফসফেট থাকলে বলা হয় মনোফসফেট। এই যে এটাকে বলি আমরা এএমপি। অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট। এরপরে দেখো আমি যদি এটাকে বলি আবার, দেখো আমি আবার একটা আঁকলাম। এই যে একটা, এই যে আঁকলাম। এখানে আমার অ্যাডিনিন আছে এবং ফসফেট আছে এবার 2টা। ফসফেট আছে 2টা। তাহলে এটাকে আমরা কি করব? এটার নাম দেব আমরা এডিপি। এডিপি তার মানে হলো অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে কি? ডাই মানে 2। দেখো অ্যাডিনিনের সাথে 2টা ফসফেট যুক্ত আছে, দ্যাটস ওয়াই এটার নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। এরপরে দেখো আমি যদি 3টা ফসফেট দিতাম, তাহলে কি হতো? এই যে দেখো সুন্দর মতো আবার আগের মতো আমরা আঁকতেছি। এই যে আগের মতোই, এটাকে একটু আগেরটা সুন্দর হয় নাই তো, এজন্য এটাকে একটু সুন্দর করে আঁকি। দেখো এই যে অ্যাডিনোসিন, এই যে এ দিলাম, যার কারণে এটার নাম হয়ে গেল অ্যাডিনোসিন। এখন 3টা ফসফেট দিব আমি। এই যে একটা ফসফেট, এই যে আরেকটা ফসফেট, এই যে আরেকটা ফসফেট। এইবার এটার নাম কি হবে আমাকে বলো তো তোমরা? এটার নাম কি হবে? এই যৌগটার নাম কি হবে? একটু বলো তো কমেন্ট করে বাচ্চা কাচ্চারা। 3 নাম্বার যৌগটার নাম কি হবে? একটু কমেন্ট করে বলো। আচ্ছা, শান্ত বলছে সিকিউ পড়ান। এমন ভাবে পড়াবো এই জিনিসগুলাই তোমার সিকিউতে আসবে। সিকিউতে তোমার কি আসমান থেকে নাজিল হয়ে কিছু আসবে না, শান্ত। আসমান থেকে কিছু নাজিল হবে না সিকিউতে। যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলাই সিকিউতে আসবে।
এই এডিপি কে বলছে ফারহান আহমেদ, দিব ধরে মাইল। এডিপি মানে তো অ্যাডিনোসিন ডাইফসফেট, দুইটা ফসফেট থাকলে আমরা এডিপি বলতাম। এখানে কি দুইটা ফসফেট? এখানে তো তিনটা ফসফেট, তাহলে আমরা কি বলবো? বলো বলো বলো, দ্রুত কমেন্ট করো, তিনটা ফসফেট থাকলে কি বলবো আমরা? দুই একজন কমেন্ট করো, তিনটা ফসফেট থাকলে এটাকে কি বলবো? দেখো অ্যাডিনিনের সাথে একটা ফসফেট ছিল, এই জন্য আমরা বলছি এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট। দুইটা ফসফেট ছিল, বলছি এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট। তিনটা ফসফেট থাকলে তাহলে কি বলবো? তিনটা ফসফেট থাকলে কি বলবো বলো? আচ্ছা, তোমাদের কমেন্ট হয়তো আমার কাছে একটু দেরিতে আসতেছে, দেখো আমি বলে দিই। তিনটা ফসফেট থাকলে আমরা এটাকে বলবো এটিপি, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইখানে যদি অ্যাডিনিন না থেকে গুয়ানিন থাকতো, মনে করো এখানে অ্যাডিনিন নাই, গুয়ানিন আছে এই বক্সে, তাহলে কি বলতাম? গুয়ানোসিন ডাইফসফেট। যদি গুয়ানিন না থেকে থায়ামিন থাকতো, তাহলে কি বলতাম? থায়ামিডিন ডাইফসফেট। যদি থায়ামিন না থেকে সাইটোসিন থাকতো, তাহলে কি বলতা? এই বক্সে সাইটোসিন থাকলে সাইটিডিনিন, তখন বলতো তোমরা সাইটিডিনিন। সাইটোসিন থাকলে কি বলতা? সাইটিডিনিন ডাইফসফেট। এখানে যদি সাইটিনিন থাকতো, সাইটিনিন। সাইটিনিন থাকলে কি বলতা? সাইটিডিনিন। আচ্ছা, আমি একটু লিখে দিই জিনিসগুলো, যেহেতু বলছি সবগুলো একবারে ক্লিয়ার করে পড়াবো। দেখো তাহলে জিনিসগুলো লিখে দিই। যদি এটিপি এই যে বক্সে মনে করো যে এ নাই, এ না থেকে গুয়ানিন আছে, তাহলে কি হতো না? গুয়ানোসিন, গুয়ানোসিন, গুয়ানোসিন। এরপরে এই যে তিনটা ফসফেট আছে, লাগাই দিতা ট্রাইফসফেট। যদি গুয়ানিন না থেকে এই বক্সে থাকতো থায়ামিন, তাহলে লাগাই দিতা থায়ামিডিন, থায়ামিডিন, থায়ামিডিন ট্রাইফসফেট। যদি থায়ামিন না থেকে তোমার কি থাকতো? সাইটোনিন থাকতো, সাইটোনিন, তাহলে কি বলতা? সাইটিডিনিন, সাইটিডিনিন। কি বলতা? এটাকে বলতা সাইটিডিন, সাইটিডিন, সাইটিডিন। বাদ বাকিটা এই সাইটিডিন ট্রাইফসফেট। তিনটা ফসফেট ছিল, তাহলে ট্রাইফসফেট, 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 এই যে ট্রাইফসফেট, এই যে ট্রাইফসফেট। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি আমরা কিভাবে এটিপির নামকরণ হয়, কিভাবে এএমপি এডিপির নামকরণ হয় এবং কিভাবে এএমপির নামকরণ হয়। এই পর্যন্ত সবাই যদি বুঝতে পারি, একটু আমাকে বলো তো। আচ্ছা, এই যে কোর্স হাব রো, এটা কে? একে একটু ব্যান করে দাও তো কেউ, ও ক্লাসের পরিবেশ নষ্ট করে ফেলতেছে, ওকে একটু ব্যান করে দাও কেউ, ও ক্লাসের পরিবেশ নষ্ট করে ফেলতেছে, ওকে কেউ ব্যান করে দাও, মডারেটররা যারা আছে। দেখো তাহলে আমরা শিখলাম কিভাবে এডিপি এটিপি এবং আমাদের এএমপি হয়। এখন দেখো জিনিসগুলা, যে এগুলাতে কিভাবে শক্তি জমা থাকে, এগুলাতে কিভাবে শক্তি জমা থাকে এটা আমরা দেখবো। এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি, মুছে দিলাম। হ্যাঁ, দেখো এগুলাতে কিভাবে শক্তি জমা থাকে। এই যে আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট আমরা লিখলাম এটিপি। এই এটিপিটা দেখতে কেমন? এটিপি এই যে একটু আগেই আঁকলাম, তাই না? তোমাদেরকে একে দেখাইলাম একটু আগেই, এই যে এরকম দেখতে কিছুটা, একটু বড় করে আঁকলাম, এই যে এরকম। এখানে কি থাকে? এখানে অ্যাডিনিন থাকে, অ্যাডিনিনের সাথে কি থাকে? একটা ফসফেট থাকে, আর একটা ফসফেট থাকে, আর একটা ফসফেট থাকে। এই যে অ্যাডিনিনের যে প্রান্তীয় বন্ধনগুলো, এই যে বন্ধন, এই বন্ধনের মাঝে শক্তি লুকায়া থাকে। বন্ধনের মাঝে কি লুকায়া থাকে? শক্তি লুকায়া থাকে। এই যে ফসফেট যুক্ত হচ্ছে না, ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলি আমরা? ফসফোরাইলেশন বলি। একটু দেখে রাখো তাহলে, কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে, কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে, পি দ্বারা ফসফেট বুঝালাম, ফসফেট যুক্ত হওয়াকে, যুক্ত হওয়াকে, যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলি আমরা। কি বলি? ফসফোরাইলেশন বলি, ফসফোরাইলেশন, রাইলেশন বলি। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে ফসফোরাইলেশন বলি। আর দেখো, কোনো কিছুর সাথে যদি আমাদের ফসফেট যুক্ত না হয়, ফসফেটকে মুক্ত করে দেই, অর্থাৎ ফসফেটকে বাদ দিয়ে দেই, অর্থাৎ ডিলিট করে দিই, তাহলে কি বলবো আমরা? কোনো কিছু থেকে ফসফেটকে সরিয়ে নেওয়াকে। দেখো, কোনো কিছু থেকে ফসফেটকে সরিয়ে নেওয়াকে, সরিয়ে নেওয়াকে, নেওয়াকে সরিয়ে নেওয়া। সরিয়ে নেওয়া মানে কি? সরিয়ে নেওয়া মানে ডিলিট করা। ডিলিটকে বোঝানো হয় ডি, এই যে ডি, ডি ফসফোরাইলেশন, ডি ফসফোরাইলেশন বলে। আশা করি এই দুটো বুঝতে পারছো। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন, এসকিউ শর্ট কোশ্চেনের জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন। এই যে আমি সরে গেছি, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি মুছে দিব দ্রুত। হ্যাঁ, মুছে দিব, আবার আমি ম্যাথ করাবো, সরি ম্যাথ না, আমি আবার তোমাদেরকে করাবো। দেখো তাহলে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে কি বলি? ফসফোরাইলেশন। আর কোনো কিছু থেকে ফসফেট বের হয়ে যাওয়াকে কি বলি? ডিফসফোরাইলেশন। কোনো কিছুর সাথে ফসফেটকে যুক্ত করতে গেলে আমাদের কি লাগে? শক্তি লাগে। মনে করো তুমি উদ্ভিদ কোষ, হ্যাঁ তুমি একটা উদ্ভিদ কোষ, তুমি একটা বিক্রিয়া ঘটাইছো যার ফলে শক্তি তৈরি হয়েছে। এই শক্তিটাকে তুমি কি করবা?
এটাকে তুমি বের করে ফেলাই দিবা? শক্তি তো একটা দামি জিনিস, এটা থেকে বের করে ফেলাই দেওয়া যাবে না, জমা রাখা লাগবে যাতে পরবর্তীতে তুমি ব্যবহার করতে পারো। তো তুমি জমা রাখবা কোথায়? এই যে এটিপিতে তুমি শক্তি জমা রাখবা, এটিপিতে। আর যদি তুমি একটা বিক্রিয়া করছো, যে বিক্রিয়ার ফলে শক্তি কি দরকার, তখন ওই এটিপিকে ভেঙে তুমি ওই শক্তি ব্যবহার করতে পারবা। দেখো কিভাবে হয় জিনিসগুলা। আমাদের মনে করো যে এ বি একটা যৌগ আছে, এই যৌগটাকে আমি ভাঙবো, ভেঙে আমার কি লাগবে? এই যৌগটাকে ভাঙতে কিছু পরিমাণ শক্তি লাগবে। ভেঙে এ প্লাস বি তৈরি হয়েছে, এই যৌগটাকে ভাঙতে আমার কিছু পরিমাণ শক্তি লাগছে, শক্তি কি ব্যয় হয়েছে। তাহলে ব্যয় হলে আমরা কি করব? শক্তি, এটিপি ভেঙে যাবে। এই যে এটিপি, একটা প্রান্তীয় বন্ধন ভেঙে গেলে শক্তি উৎপন্ন হয়। তাহলে এই দেখো একটা এটিপি ভেঙে যাবে এখানে, এই যে এ টি পি, এটিপি ভেঙে গেলে এটা কি হবে? এডিপি হবে, এডিপি, এডিপি তে পরিণত হবে। একটা এটিপি ভেঙে গেলে এডিপি তে পরিণত হয়। কারণ দেখো তুমি এখানে 3টা ফসফেট আছে, তাই তো এটার নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই না? একটা ফসফেটকে তুমি মুছে দাও, ভেঙে গেছে একটা বন্ধন, তাহলে কি হবে? তাহলে এটা হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। এই যে এই জন্য আমরা এডিপি দিছি। দেখো তাহলে আবার এডিপি দিছি আমরা। এটা কি হলো আমাদের এই প্রসেসে? এই প্রসেসে আমাদের শক্তি ব্যয় হইলো। হ্যাঁ, লিখে দেই, শক্তি ব্যয় হয়েছে, শক্তি ব্যয়, শক্তি ব্যয়। আবার মনে করো তুমি কোনো একটা বিক্রিয়া ঘটাইছো যার ফলে শক্তি উৎপন্ন হয়েছে, তখন কি হবে? দেখো তুমি এই যে একটা জিনিস, এই যে সি প্লাস ডি একটা বিক্রিয়া ঘটাইছো, এই বিক্রিয়ার ফলে তোমার শক্তি উৎপন্ন হয়েছে, এই যে সিডি হয়েছে, এই যৌগটা সিডি হয়েছে এবং কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে উৎপন্ন শক্তিটাকে জমা রাখতে হবে, তাই না? কোথায় জমা রাখবা? এই যে একটা এডিপি, দেখো এই যে একটা এডিপি, একটা এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? এটিপি, এটিপি। এই যে এই প্রক্রিয়ায় তুমি কি বলতে পারো? যে শক্তি সঞ্চিত হয়েছে। এটাকে আমরা বলতে পারি কি? শক্তি সঞ্চয় হয়েছে, শক্তি সঞ্চয়, শক্তি সঞ্চয়। এই যে শক্তি সঞ্চয় হয়েছে আমাদের, দেখছো? তাহলে শক্তি ব্যয় হয় কিভাবে, শক্তি সঞ্চয় হয় কিভাবে? এটুকু বুঝছো? সবাই বলো, ডিয়ার স্টুডেন্ট, এটুকু বুঝতে পারছো কিনা আমার কথা যে পর্যন্ত বুঝাইলাম? আর এখান থেকে কিছু এমসিকিউ আসবে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখন আমি বলে দিব। এটুকু বুঝতে পারছো কিনা আগে তোমরা কমেন্টে জানাও। এটুকু বুঝতে পারলে জানাও। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো, কারণ অনেক ভেঙে ভেঙে বুঝাচ্ছি ভাইয়া পুরা। আচ্ছা, এরপরে আমরা যাই, এই যে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। দেখো এখান থেকে পরীক্ষায় কি কি এমসিকিউ আসতে পারে, আমরা একটু এমসিকিউ গুলো দেখি। এটার নাম তো এটিপি, তাই না? দেখো এই যে এটিপি, এটিপি আমরা জানি এটিপি অণুর, এই যে এটিপি অণুর, এটিপি অণুর অণুর প্রান্তীয়, এটিপি অণুর প্রান্তীয়, এই যে এটিপি অণুটা আছে না, এই যে এটিপি অণু, এই অণুর প্রান্তীয়, প্রান্তীয় মানে কি? এই যে এটা প্রান্তীয় ফসফেট, এই যে প্রান্তীয় মানে বুঝাচ্ছি এইটা একবারে এই দিকেরটা। হ্যাঁ, এটিপি অণুর প্রান্তীয় ফসফেটে, এটিপি অণুর প্রান্তীয় ফসফেটে, ফসফেটে 7 পয়েন্ট কত কিলো ক্যালোরি জানি, দেখি একটু, 7.3 কিলো ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে, শক্তি জমা থাকে। মানে তোমাকে যদি আমি বলি এই যে একটা এটিপি ভেঙে যাবে, একটা এটিপি, এই যে একটা এটিপি ভেঙে এডিপি তৈরি হবে, তার মানে একটা ফসফেট ভেঙে গেছে, তার মানে 7.3 কিলো ক্যালোরি শক্তি কি হয়েছে? শক্তি মুক্ত হয়ে গেছে, তাই না? শক্তি নির্গত হয়েছে। এখন দেখো আমরা আবার জানি যে তোমার 1 কিলো ক্যালোরি ইকুয়ালস টু 4.2 কিলোজুল, কিলোজুল। তাহলে 7.3 কিলো ক্যালোরি ইকুয়ালস টু কত হবে? 7.3 কিলো ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি ইকুয়ালস টু, এটাকে যদি আমরা ইকুয়ালস টু কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি ইকুয়ালস টু যদি জুলে আনি, আমরা কিলো জুলে আনি, তাহলে কত কিলো জুল হবে বলো তো আমাকে? এই যে 7.3 কে 4.2 দ্বারা গুণ করতে হবে, হুইচ ইজ 30.55 আসবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? 30.55 কিলো জুল। তাহলে এটিপি অণুর প্রান্তীয় ফসফেটে 7.3 কিলো ক্যালোরি, অথবা এই যে এটা বলতে পারো তোমরা 30.55 কিলো জুল শক্তি থাকে প্রতি প্রান্তীয় গ্রুপে। আচ্ছা, যদিও উপস্থিতি অনেক কম, কিন্তু আজকের এই ক্লাসটা রেকর্ড হয়ে থাকবে। হ্যাঁ, এই ক্লাসটা তোমরা ইউটিউবে সবসময়ই পাবা। হ্যাঁ, সবগুলোতে শক্তি সমান থাকে, মেহেরিন নূর, সবগুলোতে শক্তি সমান থাকে। দেখো তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই পর্যন্ত যদি তোমরা বুঝো। তাহলে আমি যদি একটা এটিপিকে ভেঙে ফেলি, একটা এটিপিকে ধরো আমি ভেঙে ফেলছি, এই যে এটিপি, এটাকে ভেঙে আমি এডিপি তৈরি করছি, এডিপি
পি তৈরি করছি, এটিপি কে ভেঙে আমি কি তৈরি করছি, এডিপি। এখানে আমার কত অণু শক্তি নির্গত হবে আমাকে বলো তো, এখানে কত কিলো ক্যালোরি শক্তি, এখানে এখানে কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে, নির্গত হবে। দেখো একটা এডিপি ভেঙে আমি একটা এটিপি ভেঙে এডিপি তৈরি করছি, তার মানে কি তৈরি করছি আমি, এখান থেকে আমি একটা ফসফেট মুছে দিছি, তার মানে আমার একটা প্রান্তীয় বন্ধন ভেঙে গেছে। একটা বন্ধন ভাঙলে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এই 7.3 কিলো ক্যালোরি। কেউ যদি জুলে কিলো জুলে নিতে চাও তাহলে এটা হবে কত, 30.5 কিলো জুল। এটা তো বুঝতে পারছি আমরা, তাই না? এইটুকু যদি বুঝতে পারি, এবার আমাকে বলো, আমি এবার এটিপি কে ভেঙে এডিপি করব না, এবার আমি এটিপি কে ভেঙে এডিপি করব না, এবার আমি এটিপি কে ভেঙে যেটা করব সেটা হচ্ছে এএমপি, এএমপি অর্থাৎ অ্যাডিনোসিন মনোফসফেট। মনোফসফেট মানে কি, তিনটা ফসফেট ছিল, তার মধ্যে আমি কয়টা বন্ধনকে ভাঙছি, এই বন্ধনটাকে আমি ভেঙে ফেলছি, এই বন্ধনটাকেও আমি ভেঙে ফেলছি, তাহলে দুইটা বন্ধনকে আমি ভেঙে ফেলছি। এগুলো কিন্তু পরীক্ষার এমসিকিউ এর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে এখানে দেখে যাবা, পরে বোর্ডে দেখবা যে এটাই আসছে, ভালো করে মনোযোগ দেওয়া নাই, তুমি পারতেছো না, আমার কিছু করার নাই, আমি কিন্তু সুন্দর মতো পড়াইয়া দিছি, তাই না? দেখো তাহলে এই যে দুইটা ফসফেটের গ্রুপকে আমি দুইটা ফসফেটের বন্ধনকে ভাঙছি, তাহলে এডিপি থেকে আমাদের এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে এএমপি হয়েছে অ্যাডিনোসিন মনোফসফেট, অর্থাৎ দুইটা বন্ধনকে ভাঙা লাগছে, এই যে এইরকম দুইটা বন্ধনকে। তাহলে বলো এখানে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে, এখানে কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে, এটা বলো আমাকে কেউ, দেখি যে বলতে পারবা সে আজকের বেস্ট স্টুডেন্ট। একটা এটিপি থেকে এএমপি হয়েছে, কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে বলো দেখি, বলো দ্রুত বলো বাচ্চারা, দ্রুত দেখি বেস্ট স্টুডেন্ট কে আজকে, আজকের ক্লাসের হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ টুডেস ক্লাস। কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে, কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে বলো। এটিপি কে ভেঙে আমি কি তৈরি করছি, এএমপি, কত কিলো ক্যালোরি শক্তি নির্গত হবে বলো, এটা বলতে পারো কিনা দেখি তোমরা। আচ্ছা একটু সময় দিলাম, বলো 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 দ্রুত বলো, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝছো কিনা জিনিসগুলো আসলেই। আচ্ছা 7.3 কেন হবে তুবা, আচ্ছা এই যে এবার বলছে এমডি শান্ত বলছে, ঠিক আছে 14.6, আচ্ছা মেহরিনুর বলছে 14.6, আচ্ছা রিজু বলছে 14.6, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, ইউ অল আর বেস্ট স্টুডেন্ট অফ টুডেস ক্লাস। আজকের ক্লাসের সবাই তোমরা বেস্ট স্টুডেন্ট, কারণ একটা এটিপি ভাঙলে শক্তি উৎপন্ন হয় 7.3, তাহলে দুইটা ভাঙলে কত উৎপন্ন হবে, দুইটা ফসফেট গ্রুপ ভাঙলে, তাহলে 7.3 কে 2 দ্বারা গুণ করবো, তাহলে কত হয় 14.6 হয়। তার মানে আমি আজকের জন্য সফল, তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন দেখো আমরা এটিপি নিয়ে তো অনেক পড়ালেখা করলাম, তাই না? এই এটিপি আমার শক্তি জমা রাখে, শুধুমাত্র এটিপি কিন্তু শক্তি জমা রাখে না, এটিপি এটিপি শক্তি জমাকারী অঙ্গাণু, শক্তি জমাকারী জমাকারী শক্তি জমাকারী, হ্যাঁ শক্তি জমাকারী। শক্তি যারা জমা রাখে তাদের মধ্যে একজনকে তো তুমি চিনলা, এটিপি, তাই না? এটিপি ও নিজের মধ্যে শক্তি জমা রাখতে পারে। এটিপি ছাড়াও আরো অনেকেই আছে। এটিপির ফুল মিনিং কি আমরা জানি, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এছাড়াও আমাদের আছে এনএডি, এনএডি নামক একটা অঙ্গাণু আছে, কি আছে, এনএডি, এটাও শক্তি জমা রাখে। ওর নাম কি জানো, নিকোটিনামাইড। ওর নাম কি, ওর নাম হলো নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এনএডি নিকোটিনামাইড, নিকোটিনামাইড, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এমসিকিউতে, এগুলো আমাদের সময় অনেক বেশি আসতো। তাহলে দেখো নিকোটিনামাইড, অ্যাডিনিন, এতে কি অ্যাডিনিন, নিকোটিনামাইড অ্যাডিনিন, নিকোটিনামাইড অ্যাডিনিন, দিতে কি ডাইফসফেট, নিকোটিনামাইড অ্যাডিনিন কি বলবো, ডাইনিউক্লিওটাইড, সরি ডাইফসফেট আর ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এরপরে দেখো এনএডির পরে আরো আছে যারা শক্তি জমা রাখে, এরা হলো NADH2, এই দেখো। তাহলে NAD এর সাথে কি যুক্ত হয়েছে, হাইড্রোজেন। কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত করা মানে কি করা বলো তো, বিজারণ করা, মনে রাখবা সারা জীবন। কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত করা মানে জারণ, কোনো কিছু প্লাস অক্সিজেন, এটাকে তুমি কি বলবা, জারণ। তাহলে যদি কোনো কিছু হয় যে কোনো কিছু মাইনাস অক্সিজেন, অক্সিজেন কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া কি হবে, যুক্ত হওয়া যদি জারণ হয়, বের হয়ে যাওয়া কি হবে, বের হয়ে যাওয়া বিজারণ হবে। মনে রাখবা সারা জীবন, বিজারণ কাজে লাগবে, বড় ক্লাসে উঠলে ওগুলো কাজে লাগবে। দেখো এরপরে দেখো কোনো কিছু প্লাস
হাইড্রোজেন, এইটাকে তুমি কি বলবা? দেখো অক্সিজেন যুক্ত হলে তুমি জারণ বলতা, হাইড্রোজেন হলো অক্সিজেনের উল্টাটা, তাহলে হাইড্রোজেন যুক্ত হলে তুমি বলবা বিজারণ। বিজারণ হয়েছে, বিজারণ। আবার দেখো কোনো কিছু থেকে হাইড্রোজেন যদি বাদ দাও তাহলে কি হবে? কোনো কিছু প্লাস না, এবার মাইনাস হাইড্রোজেন, কোনো কিছু থেকে হাইড্রোজেনকে বাদ দাও তাহলে এটা হবে জারণ। এই দেখো এই চারটা মনে রাখবা, সারা জীবন কাজে লাগবে, বড় ক্লাসে উঠলেও কাজে লাগবে। দেখবা এই কনসেপ্টগুলো অনেকের ক্লিয়ার থাকে না, এই জন্য তারা বড় ক্লাসে ভালো করে বুঝতে পারে না। দেখো আচ্ছা দেখো তাহলে আমরা এই যে দেখলাম কোনো কিছুর সাথে, তাহলে দেখো তো এই যে NaDH2, এটা আর কি একটু দাগ দিয়ে দেই, NaDH2 এটার সাথে তো হাইড্রোজেন যুক্ত হয়েছে তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিজারিত নিকোটিনামাইড। কি বলবো? বিজারিত। হাইড্রোজেন যুক্ত করা মানে কি? বিজারণ করে, যে কোনো কিছু প্লাস হাইড্রোজেন বিজারণ, এই যে NaD এর সাথে H2 যুক্ত হয়েছে, তাহলে আমরা কি বলবো? বিজারিত। বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এরপরে দেখো আরেকটা আছে NaDPH2। এবার কি? NaDPH2, তার মানে এটাও বিজারিত হয়েছে। বিজারিত নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, লাস্টে কি আছে? যে ফসফেট আছে, এটা ফসফেট ছিল না, এটা কি আছে? ফসফেট আছে, তাহলে লিখে দিবা ফসফেট। ফসফেট। আচ্ছা দেখো এরপরে লাস্ট আরেকটা আছে যেটাকে আমরা বলি FAD। FAD এটাও একটা শক্তি মুদ্রা, এরাও শক্তি জমা রাখে। এরাও কি করে? শক্তি জমা রাখে। এর নাম কি? ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এর নাম হলো ফ্লাভিন অ্যাডিনিন ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আর যদি আমি বলি FADH2, আমার ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই বুঝতে পারতেছো এটার নাম কি হবে? এটার নাম তাহলে কি হবে? এই যে হাইড্রোজেন যুক্ত করছি, আর আমরা কি বলছি? কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ হওয়া। অক্সিজেন আর হাইড্রোজেন পরস্পরের উল্টা, মনে রাখবা। কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ, তাহলে অক্সিজেন বের করে নেওয়া মানে বিজারণ। কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, তাহলে হাইড্রোজেন বের করে নেওয়া মানে জারণ। এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে কি বলবো আমরা? বিজারিত বলবো একে, বিজারিত ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এই যে এগুলো সবই কি? আমাদের শক্তি মুদ্রা। এটিপির মতো, এটিপি যেমন শক্তি জমা রাখতে পারে, সেম ভাবে NAD ও শক্তি জমা রাখতে পারে, NADH2 ও শক্তি জমা রাখতে পারে, NADPH2 ও শক্তি জমা রাখতে পারে, FAD ও শক্তি জমা রাখতে পারে, FADH2 ও শক্তি জমা রাখতে পারে। এই জন্য তোমরা যখন দেখো শ্বসনে শক্তি উৎপন্ন হয়, তখন তোমরা দেখো যে ATP এর পাশাপাশি শ্বসনের ক্ষেত্রে তোমাদের কি কি আর উৎপন্ন হয়? এই যে NADH2 উৎপন্ন হয়, এরপরে আরো কি উৎপন্ন হয়? FADH2 উৎপন্ন হয়। কিন্তু তোমরা বুঝতে পারো না এই জিনিসগুলো কি। এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো না, না বোঝার কারণ কি? না বোঝার কারণ তোমরা এই যে প্রথমেই যে জিনিসগুলো বিস্তারিত পড়া দরকার ছিল তোমরা পড়ো নাই। দেখো এত সুন্দর করে পড়ায়ও যদি দেখি যে এত কম উপস্থিতি, তাহলে কেমনটা লাগে বলো? আচ্ছা ধন্যবাদ মেহেরিন নূর, বলছে বোঝানোর ক্ষমতা অসাধারণ। তারপরে তো তোমাদের উপস্থিতি অনেক কম। যাই হোক, উপস্থিতি ডাজেন্ট ম্যাটার। আজকের ক্লাসটা আমরা ইউটিউবে দিব, আশা করি আজকের ক্লাসটা আমাদের সর্বোচ্চ ভিউ হবে ইউটিউবে। কারণ এভাবে ইউটিউবে তুমি কোনো তোমার টিচারই এভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে ব্যাখ্যা করে বুঝায় নাই। আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, তখন আমাকেও ক্লাস করা লাগছে, এরকম আমি দেখি নাই কেউ ক্লাস করাইতে পারছে কিনা। আজকে আমি যেভাবে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেছিল ফারহানের। দেখো তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম, এগুলো আমরা পরীক্ষায় আসলে বলতে পারবো যে এটিপির নাম কি, NADP এর ফুল মিনিং কি, NADPH এর নাম কি। এগুলো মূলত সবাই জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, এরা সবাই শক্তি জমা রাখতে পারে। তাই শ্বসনের সময় যখন শক্তি উৎপন্ন হয়, ATP উৎপন্ন হয়, এটিপির পাশাপাশি NADH2 উৎপন্ন হয়, FADH2 উৎপন্ন হয়, কারণ ওরাও তো শক্তি জমা রাখতে পারে, তাই না? আচ্ছা এরপরে দেখি আমরা, মুছে দিই। এই জিনিসটা মনে রাখবা ডিয়ার স্টুডেন্ট, এটা মনে রাখবা। এই যে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত করা মানে জারণ করা, কোনো কিছুর সাথে অক্সিজেন বের করে নেওয়া মানে বিজারণ করা, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত করা মানে বিজারণ করা, অক্সিজেন যুক্ত করা মানে জারণ, হাইড্রোজেন যুক্ত করা মানে বিজারণ। তাহলে হাইড্রোজেন বের করে নেওয়া মানে কি? জারণ। এগুলো একটু পরেই কাজে লাগবে, অথবা তোমরা বড় ক্লাসে যখন উঠবা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা আর কোথাও আটকাবা না, বায়োলজি বা কেমিস্ট্রি যাই পড়ো না কেন। দেখো তাহলে মুছে দিলাম আমরা। এরপরে আমরা সালোক সংশ্লেষণে চলে যাব। দেখো সালোক সংশ্লেষণে আসলে আমরা কি পড়বো? সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণটা আমাদের একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমাদের কি ঘটে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস সে 12 অণু পানির সাথে যুক্ত হয়, 12 অণু পানির সাথে যুক্ত হয়। এখানে আলো সাহায্য করে, আলো সাহায্য করে, আর একজন সাহায্য করে ক্লোরোফিল। আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, ক্লোরোফিল, আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তা কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, শর্করা জাতীয় খাবার উৎপন্ন হয়, গ্লুকোজ। এই যে গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি জানো? গ্লুকোজের সংকেত C6H12
O6 গ্লুকোজ প্লাস 6 অণু অক্সিজেন উৎপন্ন হয় প্লাস তোমার এখানে 6 অণু পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। বলো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটাকে দেখতে যতটা সাধারণ দেখা যাচ্ছে এটা ততটাই অসাধারণ। কেন বললাম? কারণ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা মানে ধাপ আছে, দুইটা ধাপের মাধ্যমে কি হয় সম্পন্ন হয়। দেখো ক্লোরোফিল গুলা কি করে, এই যে সূর্য, আমরা বলতে পারি সূর্যালোক, সূর্যালোক 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 যখন সূর্যের আলো, এটাকে বলি আমরা আলোক শক্তি। কি বলি? সূর্যালোককে আলোক শক্তি, আলোক শক্তি। এই আলোক শক্তি যখন ক্লোরোফিল, মনে করো যে এই যে এটা একটা ক্লোরোফিল নামক অঙ্গাণু, এটা কি ক্লোরোফিল, ক্লোরোফিল এটা একটা ক্লোরোফিল। এই ক্লোরোফিলের উপর যখন সূর্যের আলো পড়ে তখন এই ক্লোরোফিল কি করে, এই সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। কি করে? রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে দেখো আগে ছিল আলোক শক্তি, ক্লোরোফিলের উপর পড়াতে ক্লোরোফিল এই আলোক শক্তিটাকে গ্রহণ করলো, এরপরে ও রাসায়নিক শক্তিতে রূপান্তর করলো। এখন যে রাসায়নিক শক্তিতে রূপান্তর করলো, এই শক্তিটাকে কি করবে? সে বাইর করে ফালাইয়া দিবে না, এই শক্তিটাকে তো জমা রাখতে হবে। তো জমা কোথায় রাখবে? জমা রাখবে এটিপির মধ্যে, জমা রাখবে, জমা রাখে এটিপি এর মধ্যে, এটিপি এর মধ্যে। আবার NADPH2 এর মধ্যেও জমা রাখে কিছু পরিমাণ শক্তি, NADPH2 এর মধ্যেও জমা রাখে কিছু পরিমাণ শক্তি। কার মধ্যে জমা রাখে? এটিপির মধ্যে জমা রাখে এবং NADPH2 এর মধ্যেও কিছু পরিমাণ শক্তি জমা রাখে। এই জন্য আমরা তোমাদেরকে আগে এটিপি NADPH2 ভালো করে পড়াইছি। এখন তুমি বুঝতে পারতেছো এটিপি হলো একটা শক্তি জমা রাখার মুদ্রা, আবার NADPH2 হলো একটা শক্তি জমা রাখার মুদ্রা। তাহলে এই যে রাসায়নিক শক্তি যখন সূর্যের আলোক শক্তি ক্লোরোফিলের মধ্যে পড়ে, তখন ক্লোরোফিল এই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং এটাকে এটিপি এবং NADPH2 এর মধ্যে জমা রাখে। পরবর্তীতে এই যে এটিপি এবং NADPH2 এর মধ্যে জমাকৃত শক্তি ব্যবহার করে কার্বন বিজারণের মাধ্যমে কি তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। দেখো তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা আমি লিখে দিই। এই সংজ্ঞাটা তোমাদের বইয়ে অনেক সহজ করে দেওয়া আছে, আমি একটু কঠিন করে লিখবো, কারণ এই সংজ্ঞা দিয়ে তুমি তোমার একবারে তোমার ইন্টার লাইফ পার করে দিতে পারবা। তোমাদেরকে এই বইয়ে যে সংজ্ঞা পড়ানো হয় যে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি তৈরি করার প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। কিন্তু ইন্টারে উঠেই দেখো তোমাদের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে, তখন মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে। তাই আমরা একবার জাস্ট যেটা সংজ্ঞা ওইটাই পড়বো, আর তোমরা চাইলে সহজটা পড়তে পারো। আমি একটু লিখে বুঝিয়ে দিতেছি। দেখো একটু লিখে দিই যে সালোক সংশ্লেষণ কাকে বলে। সালোক সংশ্লেষণ সংজ্ঞাটা আমি একটু বুঝিয়ে দিই তোমাকে। যে প্রক্রিয়ায়, বলো যে প্রক্রিয়ায় উদ্ভিদ কোষস্থ মানে উদ্ভিদের কোষের ভিতরে থাকা ক্লোরোফিল, উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে কি করে? সূর্যালোকের শক্তিকে, সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ক্লোরোফিল আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এটিপি ও NADPH2 এ জমা রাখে এবং পরবর্তীতে ওই শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ বলে। দেখো এই যে সংজ্ঞাটা লিখে নাও, এই সংজ্ঞাটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। দেখো কি বললাম যে সালোক সংশ্লেষণ কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল কি করছে দেখো, এই কি পয়েন্টগুলো আমি শুধু দেখিয়ে দিচ্ছি। উদ্ভিদ কোষস্থ কি? ক্লোরোফিল কি করছে? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে করে কি করছে? এটিপি আর NADPH2 এর মধ্যে জমা রাখছে, করে এটিপি ও NADPH2 এর মধ্যে জমা রাখে এবং পরবর্তীতে ওই শক্তি ব্যবহার করে কার্বন বিজারণের মাধ্যমে, মানে কার্বনকে কি করে? বিজারণ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শর্করা মানে কি? শর্করা মানে গ্লুকোজ,
শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। এই সংজ্ঞাটা তোমরা ভাইয়া আজীবন লিখতে পারবা, ইন্টারে গেলেও লিখতে পারবা, অ্যাডমিশনেও লিখতে পারবা, যে কোনোখানে লিখতে পারবা। তোমার বইয়ে যে সংজ্ঞাটা আছে না, এটা একটু ছোট মানুষ লেভেলের সংজ্ঞা, ওই সংজ্ঞাটা দিলে সব জায়গায় তুমি মার্কস পাবা না। এসএসসিতে মার্কস পাবা, ইন্টারে মার্কস নাও পাইতে পারো। তারপরে যদি কেউ ছোট সংজ্ঞাটা দিতে চাও দিতে পারো, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। যে বায়ুর কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে মাটির পানিকে ব্যবহার করে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় সবুজ উদ্ভিদের শর্করা তৈরির প্রক্রিয়াকে কি বলি আমরা? সালোক সংশ্লেষণ বলি। সহজ ডেফিনেশন একবার। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছো। এখন আমরা একটু ডিটেলসে পড়ালেখা করবো সালোক সংশ্লেষণ নিয়ে। আমি মুছে দিলাম, তোমরা একটু লিখে রেখো। এই সংজ্ঞাটা কিন্তু বললাম আজীবন কাজে লাগবে, আমি যেটা লিখে দিছি। এখন একটু আমরা বিস্তারিত পড়ালেখা করি সালোক সংশ্লেষণ নিয়ে। সালোক সংশ্লেষণকে আমরা কি বলছিলাম? দেখো, তোমার 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি বিক্রিয়া করে সূর্যালোক আলো এবং ক্লোরোফিলের সহায়তায় কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে, C6H12O6। আর কি তৈরি করবে? 6 অণু অক্সিজেন তৈরি করবে। আর কি তৈরি করবে? 6 অণু পানি তৈরি করবে। এখন দেখো কিভাবে হয়, এটা দুইটা ধাপে হয়। এই যে কার্বন ডাই অক্সাইড দেখতেছো না, এই কার্বন ডাই অক্সাইড থেকে দেখো তো কি তৈরি হয়েছে? এই যে শর্করা তৈরি হয়েছে, এটার নাম গ্লুকোজ। কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ। দেখো এখানে ছিল কার্বন আর অক্সিজেন, আর এখানে কি কি আছে? কার্বন আর অক্সিজেন তো আছে, সাথে এক্সট্রা করে কি অ্যাড হয়েছে? হাইড্রোজেন অ্যাড হয়েছে এক্সট্রা করে, তাই না? তার মানে কোনো কিছুর সাথে হাইড্রোজেনকে যুক্ত করা আমরা কি বলছিলাম বলো তো ভাইয়া একটু আগে? সবাই কমেন্ট করো, কোনো কিছুর সাথে হাইড্রোজেনকে যুক্ত করাকে আমরা কি বলছিলাম? বলো, কোনো কিছুর সাথে হাইড্রোজেনকে যুক্ত করার প্রক্রিয়াকে আমরা কি বলতাম? আমি সেই প্রক্রিয়াটা এখানে লিখবো, তোমরা একটু বলো দেখি কার মনে আছে। কোনো কিছুর সাথে হাইড্রোজেনকে যুক্ত করার প্রক্রিয়াকে কি বলতাম আমরা? দ্রুত দ্রুত কমেন্ট করো বাচ্চারা। কোনো কিছুর সাথে হাইড্রোজেনকে যুক্ত করার প্রক্রিয়াকে আমরা কি বলতাম? দেখো এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করছি, যুক্ত করে আমরা কি পাইছি? শর্করা, বা এটাকে আমরা গ্লুকোজ বলি। এই প্রক্রিয়াকে আমরা কি বলতাম? এই যে একজন লিখছে মেজবাইন প্রেমা, বিজারণ। তাহলে এটাকে আমরা বলবো বিজারণ। থ্যাঙ্কস মেজবাইন প্রেমা, বিজারণ। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বিজারণ। আবার দেখো এই যে পানি ভেঙে গেছে, এখানে পানি ভেঙে কি তৈরি করছে? অক্সিজেন তৈরি করছে। অর্থাৎ ছিল পানি, এখান থেকে হাইড্রোজেনকে আমরা সরিয়ে ফেলছি, সরিয়ে ফেলে অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে কোনো কিছু থেকে হাইড্রোজেনকে সরিয়ে ফেললে এটাকে আমরা কি বলি? আচ্ছা ধন্যবাদ তোবা। আচ্ছা এই যে মেহেরুন্নুর, কোনো কিছু থেকে হাইড্রোজেনকে সরায় ফেললে আমরা এটাকে জারণ বলি, তাই না? কোনো কিছু থেকে হাইড্রোজেনকে সরায় ফেললে আমরা জারণ বলি। এই যে জারণ। তোমাদের খ নাম্বারে প্রশ্ন আসবে যে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। তখন আমি যে কথাগুলো বলছি ভাইয়া, এই কথাগুলো লিখে ব্যাখ্যা করতে পারবা না ডিয়ার স্টুডেন্ট? যে কথাগুলো আমি বলছি জাস্ট এই কথাগুলো লিখে এই যে বিক্রিয়াটাকে এইভাবে দেখাই দিবা, এটাই তোমার ব্যাখ্যা হয়ে যাবে। এটাতে তুমি 2-2 পাবা। হ্যাঁ জারণ, থ্যাঙ্কস। দেখো এই কথাগুলো লিখে দিবা, তোমাদের পরীক্ষায় আসবে যে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। এইভাবে ব্যাখ্যা করতে হবে। এই দেখো কার্বন ডাই অক্সাইডের সাথে আমি হাইড্রোজেন যুক্ত করছি, এই জন্য এটা বিজারণ হয়েছে। হয়ে কি উৎপন্ন করছে? এই যে এটা উৎপন্ন করছে গ্লুকোজ। এরপরে এই পানি থেকে আমি কি করছি? হাইড্রোজেনকে সরাই ফেলছি, সরাই ফেলে অক্সিজেন উৎপন্ন হয়েছে, এটাকে আমি কি বলতেছি? জারণ বলতেছি। এরপরে দেখো এই যে ধাপ, এইটা 2টা ধাপ। এই সালোক সংশ্লেষণের কয়টা ধাপ? 2টা ধাপ। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে দেখো প্রথম ধাপে আমাদের পানি ভাঙন ঘটে। প্রথম ধাপে আমাদের এই যে পানি H2O, এই H2O ভেঙে যায়। H2O ভেঙে কি উৎপন্ন করে জানো? H2O ভেঙে এখানে H+ উৎপন্ন করে, প্লাস অক্সিজেন উৎপন্ন করে, সাথে ইলেকট্রন উৎপন্ন করে। 3টা জিনিস উৎপন্ন করে। দেখো এইখানে আলোর প্রয়োজন পড়ে, তাই এটাকে আমরা কি বলি? আলোক নির্ভর পর্যায়। এটাকে আলোর প্রয়োজন পড়ে, এটাকে আমরা বলি আলোক নির্ভর পর্যায়। এটাকে আমরা কি বলি? আলোক নির্ভর পর্যায়। কারণ এই যে পানিকে ভাঙতে আলোর প্রয়োজন পড়ে, এই জন্য এই প্রক্রিয়াটাকে প্রথম ধাপকে আমরা কি বলি? আলোক নির্ভর পর্যায়। বুঝতে পারছি? দেখো সাথে সাথে এখানে এডিপি ভেঙে এখানে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। একটা এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে, তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? এই প্রক্রিয়াকে বলবো আমরা ফটোফসফোরাইলেশন। কি বলবো? ফটোফসফোরাইলেশন। কেন? কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে আমরা কি বলি? ফসফোরাইলেশন বলি। আর এটা আলোর উপস্থিতিতে হচ্ছে না, আলোর উপর নির্ভর করে। এই জন্য আলোর উপস্থিতি, আলোকে আমরা কি বলি? ফোটন বলি, ফোটন। এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন। এটাকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন।
ফটোফসফোরাইলেশন বলবো। আর এই যে পানিকে আমরা ভেঙে ফেললাম না, বায়োলজিতে কোনো কিছু ভেঙে ফেলাকে বলা হয় লাইসিস, আর কোনো কিছু গড়াকে বলা হয় জেনেসিস। আমি লিখে দিচ্ছি ভাঙা, বায়োলজিতে ভাঙা মানে লাইসিস, আর গড়া মানে জেনেসিস। এই দুইটা মনে রাখবা সারা জীবন। বায়োলজিতে ভেঙে ফেলা মানে লাইসিস, কোনো কিছুকে ভাঙলে তার নামের শেষে লাইসিস লাগাই দিবা। গ্লুকোজকে ভাঙছো, তাহলে কি কি লাগাবা নামের শেষে? গ্লুকোলাইসিস। এরপরে তুমি কোনো কিছুকে বানাইছো, গ্লুকোজকে বানাইছো, তাহলে কি লাগাই দিবা? গ্লুকোজেনেসিস মানে গড়া। তাহলে দেখো তো, এই যে পানিকে আমি ভেঙে ফেললাম, এটাকে আমরা কি বলবো? লাইসিস বলবো। লাইসিস। এটা কি আলোর উপস্থিতিতে আমি পানিকে ভাঙছি না? কারণ এই যে আমার প্রথম ধাপ আলোক নির্ভর, হ্যাঁ আলো লাগে এখানে, এই জন্য আমরা বলবো ফটোলাইসিস। এটাকে বলবো কি? ফটোলাইসিস, PHOTO, ফটোলাইসিস, LYSIS, লাইসিস। ফটোলাইসিস পানির আলোর উপস্থিতিতে পানিকে ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রনে পরিণত করার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। তোমাদের শর্ট কোশ্চেনে মাস্ট বি আসবে ফটোলাইসিস কাকে বলে, লিখে রাখো। SQ দিয়ে দিলাম। ফটোলাইসিস কাকে বলে? ফটোলাইসিস কাকে বলে? অথবা ফটোফসফোরাইলেশন কাকে বলে? ইনশাআল্লাহ এই প্রশ্ন দুটো তোমরা অবশ্যই পাবা, বোর্ডে যায় দেখবা। ফটোলাইসিস তোমরা কি লিখবা? সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায় পানিকে ভেঙে, আলোর উপস্থিতিতে পানিকে ভেঙে হাইড্রোজেন মানে প্রোটন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করার প্রক্রিয়াকে কি বলি আমরা? ফটোলাইসিস বলি। আর যদি বলে যে ফটোফসফোরাইলেশন কাকে বলে, তাহলে কি বলবা? যে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে একটা এডিপির সাথে এটিপি কে যুক্ত করার প্রক্রিয়াকে আমরা কি বলি? ফটোফসফোরাইলেশন বলি। এডিপির সাথে মানে কোনো কিছুর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করা, অর্থাৎ ফসফেট যুক্ত করা, কি বলছিলাম? ফসফোরাইলেশন। আলোর উপস্থিতিতে হচ্ছে, দ্যাটস ওয়াই ফটোফসফোরাইলেশন। আশা করি সবাই বুঝতে পারছে এই পর্যন্ত। ওয়ালাইকুম সালাম জামিন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিও কাইন্ডলি। ওয়ালাইকুম সালাম আরমান। দেখো এরপরে আমরা সামনে যাই। আমরা দেখলাম এই যে ধাপ 1, ধাপ 1 এ কি জিনিসগুলো ঘটে? ধাপ 1 এ আলো লাগে, তাই এটাকে আমরা কি বলি? আলোক নির্ভর পর্যায়। ধাপ 1 এ কি লাগে? আলো লাগে, তাই আমরা কি বলি? আলোক নির্ভর পর্যায়। এবং ধাপ 2 এ কোনো আলো লাগে না। ধাপ 2 এ কি লাগে না? আলো লাগে না। ধাপ 2 এ জাস্ট কার্বনকে বিজারণ করা হয়। দেখো ধাপ 2 লিখবো এবার আমি, এটা সবাই লিখছি। ধাপ 2 তে দেখো কি হয়। ধাপ 2 তে এই যে কার্বন ডাই অক্সাইড ভেঙে যায়। কার্বন ডাই অক্সাইড কি হয়? সরি ভাঙে না, এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডকে আমরা কি করি? কার্বন ডাই অক্সাইডের সাথে কিছু একটা যুক্ত করার মাধ্যমে আমরা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করি। এই যে C6H12O6 তৈরি করি। তাহলে দেখো তো, এই যে কার্বন ডাই অক্সাইড ছিল, হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এই প্রক্রিয়াটাকে তুমি কি বলবা? অবশ্যই এটাকে তুমি বিজারণ বলবা, তাই না? কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত করা মানেই তো বিজারণ। তাহলে এটাকে আমরা কি বলবো? বিজারণ বলবো। এই জন্য এই প্রক্রিয়াটাকে বলে কার্বন বিজারণ। কি বলে? কার্বন বিজারণ প্রক্রিয়া বলে। আচ্ছা দেখো তাহলে, এটা আলোর উপস্থিতিতেও ঘটে, আবার আলোর অনুপস্থিতিতেও ঘটতে পারে, তাই একে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়। এই যে কার্বন বিজারণ, তাই না? কার্বন বিজারণ ঘটে আলোক নিরপেক্ষ পর্যায়ে। আর এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? কার্বন বিজারণ। এই কার্বন বিজারণটা কিভাবে হবে? এটা তিনজন বিজ্ঞানী তিনটা ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন। কয়জন বিজ্ঞানী বললাম ভাইয়া? তিনজন বিজ্ঞানী। এই যে কার্বনটা কিভাবে বিজারিত হবে? বিজারিত মানে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, এটাকেই বলি আমরা কার্বন ডাই অক্সাইডের বিজারণ। এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে বিজারিত হবে এটা ব্যাখ্যা করার জন্য তিনজন বিজ্ঞানী তিনটা মতামত দিচ্ছেন। একজন দিচ্ছেন তারটাকে বলা হয় আমাদের C3 চক্র, আরেকজন দিচ্ছেন তারটাকে আমরা বলি C4 চক্র, আর আরেকটা আছে ক্রাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা তোমাদের এসএসসির বইয়ে নাই, এটা তোমাদের ইন্টারের বইয়ে আছে। ইনশাআল্লাহ ইন্টার যদি বায়োলজি পড়াই তাহলে তোমাদেরকে পড়ায় দিব। হ্যাঁ, এখন আমরা দেখি কার্বন বিজারণের তিনটা গতিপথ আছে। কয়টা গতিপথ? তিনটা গতিপথ। একটা কি আছে? প্রথমটা ক্যালভিন চক্র, এরপরে অথবা এটাকে বলা হয় C3 চক্র, আরেকটা আছে হ্যাসোস্যালাক চক্র, এটাকে বলা হয় C4 চক্র, আরেকটা আছে কি ক্রাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম। লেটস গো উইদাউট কিলিং এনি টাইম। আমরা এখন দেখবো কার্বন বিজারণের গতিপথ। আশা করি এটা সবাই বুঝতে পারছি। এবার দেখি আমরা কার্বন বিজারণের গতিপথ তিনটা। এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। কার্বন বিজারণ থেকে প্রশ্ন আসে নাই এরকম বোর্ড খুব কমই আছে, আর এরকম বছর খুব কমই আছে যে কার্বন বিজারণ থেকে প্রশ্ন আসে না। দেখো কার্বন বিজারণ পদ্ধতি লিখলাম আমরা, অন্য একটা মার্কার দিয়ে লিখি। কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি। এই যে কার্বন বিজারণ পদ্ধতি, কয়ভাবে কার্বন বিজারিত হতে পারে? তিন ভাবে কার্বন বিজারিত হতে পারে, তিন ভাবে। এই যে প্রথমটা ক্যালভিন চক্র, ক্যালভিন বা
C3 চক্র বলি আমরা। দেখো এটাকে C3 চক্র কেন নাম করা হয়েছে বলো তো? আগে এগুলো মনে রাখবে, এগুলো কোথায় ঘটে। হ্যাঁ, দেখো এখানে এক্সাম্পল হচ্ছে যে C3 চক্র যে সমস্ত উদ্ভিদে ঘটে, এই উদ্ভিদগুলো খুবই কমন উদ্ভিদ, সাধারণ উদ্ভিদ, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, যে যে উদ্ভিদগুলোকে তুমি সচরাচর দেখো এগুলাতেই C3 ঘটে। আমরা লিখলাম এক্সাম্পল আম, জাম, কাঁঠাল, হ্যাঁ এগুলো লিখে নিও তুমি, কাঁঠাল, লিচু এটসেট্রা, লিচু আরো যা যা আছে এগুলোতে ঘটে C3 চক্র। এটাকে ক্যালভিন চক্রকে C3 চক্র কেন বলা হয়? কারণ এই ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ যেটা, ওটা 3 কার্বন বিশিষ্ট। তাহলে লিখে রাখো যে প্রথম স্থায়ী পদার্থ, এটা পরীক্ষায় আসবে, তুমি দেখে নিও, তোমাকে বলবে যে ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি বললাম? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, এটা হলো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কি? এটা হলো আমাদের ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থ লিখে নাও, প্রথম স্থায়ী পদার্থ, স্থায়ী পদার্থ। এটা পরীক্ষায় ইনশাআল্লাহ পাবা, তোমাদেরকে পরীক্ষায় বলবে ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি, তখন বলতে হবে এটা। এরপরে দেখো দ্বিতীয় যেটা, আরেকজন বিজ্ঞানী বলছে যে না, C3 চক্র দিয়ে কার্বন বিজারণ হয় না, C4 চক্র দিয়েও কার্বন বিজারণ হয়। C4 চক্রটার নাম কি? দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছিল, একজন বিজ্ঞানীর নাম হ্যাস আর একজন বিজ্ঞানীর নাম স্ল্যাক। এই জন্য এই দুটাকে মাঝে মাঝে বলা হয় হ্যাস ও স্ল্যাক চক্র। তাহলে দেখো এরপরে হ্যাস ও স্ল্যাক চক্র, হ্যাস ও স্ল্যাক চক্র। তাহলে হ্যাস ও স্ল্যাক চক্রের আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে C4 চক্র, C4 চক্র। এই উদাহরণগুলা একবারে মাস্ট তোমাকে মনে রাখতেই হবে, এই উদাহরণগুলা ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে যে হ্যাস ও স্ল্যাক চক্রের উদাহরণ কি। এক্সাম্পল, হ্যাস ও স্ল্যাক চক্র কাদের মধ্যে ঘটে? এটা মনে রাখবা, মাত্র 4টা উদ্ভিদ দেওয়া আছে তোমাদের বইয়ে। ভুট্টায় ঘটে, গমে ঘটে, ভুট্টা, গম, আখ, ভুট্টা, গম, আখ। আরেকটা কি যেন উদ্ভিদ আছে, এই দুটো উদ্ভিদেই ঘটে, মুথা ঘাস আর মুথা ঘাস। আরেকটা আছে অ্যামারেন্থাস, রেনথাস। তাহলে এগুলা মনে রাখতেই হবে, তুমি সবকিছু ভুলে যাও, আমার কোনো আপত্তি নাই, এটা ভুললে হবে না। হ্যাস ও স্ল্যাক চক্র কাদের মধ্যে ঘটে? আচ্ছা এখন আসি, হ্যাস ও স্ল্যাক চক্রকে C4 চক্র বলা হয় কেন? যেমন ক্যালভিন চক্রকে C3 চক্র বলার একটা তো কারণ আছে, কারণ এই চক্রের প্রথম স্থায়ী পদার্থকে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে বলা হয় 3 কার্বন বিশিষ্ট 3PGA, মানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেম ভাবে হ্যাস ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ, দেখো এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি ভাইয়া? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, এরপরে দেখো লাস্টে একটা আছে আমাদের ক্যাম চক্র, বা এটাকে বলা হয় ক্রাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম, CAM। এটা তোমাদের বইয়ে আলোচনা করে নাই, আমি তো বললাম এটা ইন্টারে আছে। ইন্টারে যদি তোমাদেরকে পড়ানোর কখনো সৌভাগ্য হয় ভাইয়া, তাহলে একবার আলোচনা করে দিব। তোমরা জাস্ট এখান থেকে জেনে রাখো যে ক্যাম চক্রটা পাথরকুচি উদ্ভিদে ঘটে। কোথায় ঘটে? পাথরকুচি উদ্ভিদে ঘটে, পাথরকুচি গোত্রে ঘটে। এই ক্যাম চক্র পাথরকুচি গোত্রে ঘটে এই কারণেই সমস্ত উদ্ভিদের সালোক সংশ্লেষণ হয় দিনে, অর্থাৎ পত্ররন্ধ্র দিনে খোলা থাকে, কিন্তু পাথরকুচির পত্ররন্ধ্র খোলা থাকে রাতে, তাই পাথরকুচিতে রাতে সালোক সংশ্লেষণ হয়। এই জন্য এটাকে বলা হয় CAM চক্র, ক্রাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। তোমাদের এটা নাই আপাতত, ক্যালভিন চক্র আর হ্যাস ও স্ল্যাক চক্র পড়লেই তোমাদের হচ্ছে। আরেকবার আমরা A to Z দেখি তো কি কি বললাম। দেখো আরেকবার দেখো আমরা কি কি বললাম। তাহলে ক্যালভিন চক্র, দেখো ক্যালভিন চক্রে আমাদের আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি গাছে ক্যালভিন চক্র ঘটে। এরপরে দেখো আমাদের ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাস ও স্ল্যাক চক্র কোথায় ঘটে? ভুট্টা, গম, আখ, মুথা ঘাস, অ্যামারেন্থাস এগুলোতে ঘটে। এই 4টা 5টা তোমাদের বই উদাহরণ দেওয়া আছে। এর প্রথম স্থায়ী পদার্থ কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে লাস্টে একটা ক্যাম চক্র বা ক্রাসুলিয়ান অ্যাসিড মেটাবলিজম, যেটা তোমাদের বইয়ে আলোচনা নাই। এরপরে দেখো আমরা, এর পর্যন্ত বলো তোমরা বুঝতে পারছো কিনা সবাই। এরপরে আমরা সামনে যাই। এই পর্যন্ত বলো ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারছো কিনা?
ডিয়ার স্টুডেন্ট একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো, আমরা সামনে যাবো। দেখো রেসপন্স না করলে তো আমরা সামনে যাইতে পারতেছি না, একটু রেসপন্স করো সবাই। আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে এবার আমরা যাবো। দেখো তার আগে তোমাদেরকে দুইটা খ নাম্বার প্রশ্ন দিব আমি, এই দুইটা থেকে তোমরা পরীক্ষায় একটা পেয়েও যাইতে পারো। দুইটা খ নাম্বার প্রশ্ন, দুইটা খ নাম্বার প্রশ্ন দিব, এই দুইটা থেকে তোমরা একটা পেয়ে যাইতে পারো খ নাম্বার প্রশ্ন। দেখো দুইটা খ নাম্বার প্রশ্ন দিব, এই দুইটার মধ্যে থেকে একটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটা খ নাম্বার প্রশ্ন হলো সালোক সংশ্লেষণে, সালোক সংশ্লেষণে, সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, ক্লোরোফিলের ভূমিকা, ভূমিকা। আরেকটা খ নাম্বার দিব সালোক সংশ্লেষণে সূর্যালোকের ভূমিকা, সালোক সংশ্লেষণে সূর্যালোকের, সূর্যালোকের, সূর্যালোকের ভূমিকা। দেখো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কি আমরা দেখছি। সালোক সংশ্লেষণ ঘটাইতে গেলে কি লাগবে বলো তো? সালোক সংশ্লেষণ ঘটাইতে গেলে আমাদের শক্তি লাগবে। এই যে সূর্যের যে শক্তিটাকে আছে, আলোক শক্তিকে আমাদের রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে হবে। এই কাজটা কে করে? এই কাজটা করে ক্লোরোফিল। যদি ক্লোরোফিল না থাকতো তাহলে সূর্যের আলোকে কি রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যাইতো? না, যাইতো না। আর যদি রাসায়নিক শক্তি না হইতো তাহলে কি হইতো না? তাহলে আমাদের কার্বন শর্করা জাতীয় অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যই তো তৈরি হইতো না। তাহলে ক্লোরোফিলের ভূমিকা অনেক বেশি। আর সূর্যালোকের ভূমিকা কি বলতো? এই যে আলোর উপস্থিতিতে পানি ভাঙতেছো, তুমি আলোর উপস্থিতিতে কি করতেছো? পানি ভাঙতেছো। দেখো তো তুমি আলোর উপস্থিতিতে এই যে H2O কে তুমি ভাঙছো না? আলোর উপস্থিতিতে H2O কে ভেঙে কি কি হয়েছে? প্রোটন হয়েছে, এরপরে অক্সিজেন হয়েছে, এরপরে ইলেকট্রন হয়েছে, তাই না? এই যে এই প্রোটনটা এই হাইড্রোজেনটা যুক্ত হওয়ার মাধ্যমে কার্বন বিজারণ হয়। কার্বন বিজারণের আমরা তিনটা গতিপথ পড়ছি না? কার্বন বিজারণ মানে কি? কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত করা, তার মানে তো কার্বন বিজারণ। সে হাইড্রোজেন কোথায় থেকে আসবে? এই যে ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন H+ এখান থেকে আসে। ঠিক আছে? এছাড়াও আলোর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। পাতার মধ্যে দিয়ে যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করবে, কিভাবে প্রবেশ করবে? এটা একটা পাতা মনে করো, এই যে এটা একটা পাতা, এটা একটা পাতা, এটা একটা পাতা। পাতার মধ্যে দিয়ে যখন কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে পাতার ভিতরে, কারণ সালোক সংশ্লেষণ হতে গেলে তো কার্বন ডাই অক্সাইড লাগবে, তাই না? কার্বন ডাই অক্সাইড কোথায় থেকে আসবে? বায়ু থেকেই তো আসবে। কিভাবে যাবে? পাতার মধ্যে দিয়ে যাবে। এই যে কার্বন ডাই অক্সাইড, পাতার মধ্যে ছোট ছোট গর্ত আছে, এগুলোকে বলা হয়, এই পাতার মধ্যে ছোট ছোট যে গর্তগুলো আছে এগুলাকে তোমার বলা হয় পত্ররন্ধ্র। এগুলাকে কি বলা হয়? পত্ররন্ধ্র। এগুলাকে বলা হয় পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র। এই পাতার মধ্যে ছোট ছোট গর্তগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্রগুলো এইভাবে থাকে, বন্ধ থাকে। আলো পাইলে এইভাবে খুলে যায়, আলো পাইলে এইভাবে খুলে যায়, আলো না থাকলে বন্ধ হয়ে যায়, আলো পাইলে এইভাবে খুলে যায় পত্ররন্ধ্রগুলো। তার মানে আলো আছে বলেই পত্ররন্ধ্র খুলে যায়। তাই দিনের বেলা পত্ররন্ধ্র খুলে যায়, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে, তাই সালোক সংশ্লেষণ হয়। রাতের বেলা কি আলো থাকে? না, আলো থাকে না। রাতের বেলা আলো থাকে না, তাই আমাদের পত্ররন্ধ্রগুলো খোলাও থাকে না, বন্ধ থাকে। তাই রাতের বেলা সালোক সংশ্লেষণ হয় না। বুঝাইতে পারছি? আজকে দেখে যদি বলে কেউ রাতে কেন সালোক সংশ্লেষণ হয় না, এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না ডিয়ার স্টুডেন্ট। আই হোপ তোমরা সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবা, কারণ সূর্যের আলোর উপস্থিতিতেই পত্ররন্ধ্রগুলো খুলে যায়, আর আলো না থাকলে পত্ররন্ধ্রগুলো বন্ধ থাকে। আলো পড়ার সাথে সাথে এরা এইভাবে খুলে যায়। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো সবাই কি বুঝতে পারছি আমরা? এই পর্যন্ত বলো সবাই বুঝতে পারছি কিনা? তাহলে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা আসলে ব্যাখ্যা করতে পারবা তোমরা, সালোক সংশ্লেষণে সূর্যালোকের ভূমিকা আসলেও তোমরা ব্যাখ্যা করতে পারবা। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য। দেখো আর আজকে কয় তারিখ? আজকে মেবি 5 তারিখ, তাই না? আজকে মেবি 5 তারিখ, আর 5 দিন পরে আমাদের বহুল প্রতীক্ষিত FRPB কোর্সটা লঞ্চ হবে, ক্লাস শুরু হবে। অনেকেই ভর্তি হয়ে গেছে, তোমাদের বন্ধু তোমাদের বান্ধবী অনেকেই ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরাও চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, কারণ আমরা হয়তো তোমাদের সাথে আর এভাবে ক্লাস নেওয়ার সুযোগ পাবো না তোমাদের পরীক্ষার আগে। ঠিক আছে? আমরা আমাদের কোর্সের জন্য সর্বোচ্চ ডেডিকেশনটা দিব। তো তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, যে ভাইয়ারা অনেক সুন্দর করে ডেডিকেশন দিয়ে তোমাদের জন্যই পড়াচ্ছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমাদের কোর্সের ফিচার তো তোমরা সবাই জানোই, যে তোমরা 1-to-1 মেন্টরশিপ পাবা। এছাড়াও তোমরা ভালো রেজাল্ট করলে এখান থেকে কাজ করার সুযোগ পাবা। তাছাড়াও তোমরা সবসময় পরীক্ষা দেওয়ার যে একটা ব্যাপার, এটাও থাকতেছে। ভর্তি হতে পারো তোমরা নিশ্চিন্তে, ভাইদের কোর্সে ভর্তি হতে পারো ভাইদের উপর বিশ্বাস রেখে। আর আমাদের কোর্সের সবচেয়ে বড় যে ফিচার, এটা হচ্ছে তোমার পরীক্ষার আগ পর্যন্ত আমাদের কোর্সটা চলমান থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে ক্লিয়ার করে দেওয়া হবে। এরপরে ওই চ্যাপ্টারের উপর বিগত 10 বছরে যতগুলা প্রশ্ন আসছে বোর্ডে, সবগুলো সলভ করে দেওয়া হবে। যতগুলো টিক চিহ্ন আসছে সব সলভ করে দেওয়া হবে, প্লাস শর্ট কোশ্চেনও আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ইম্পর্টেন্ট গুলা। আচ্ছা, তো তোমরা নিশ্চিন্তে ভর্তি হতে পারো। এরপরে দেখো এরপরে আমরা দেখি সালোক সংশ্লেষণে কিছু প্রভাবক আছে। এই প্রভাবকগুলো কি কি? সালোক সংশ্লেষণের প্রভাবক, সালোক সংশ্লেষণের প্রভাবক, প্রভাবক। এই সালোক সংশ্লেষণের প্রভাবককে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলি অভ্যন্তরীণ প্রভাবক, একটাকে বলি
বাহ্যিক প্রভাবক। তাহলে দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একটাকে বলবো কি বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবক প্রভাবক, আরেকটাকে বলবো আমরা অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক। এই যে মাঝখানে দিয়ে দিলাম ব্যারিকেড। এখন প্রত্যেকটা আমরা সুন্দর করে পড়বো। বাহ্যিক প্রভাবক গুলা কি? যেগুলাকে পরিবেশ নিয়ন্ত্রণ করে, যে প্রভাবক গুলা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, ওগুলাকেই বলা হয় বাহ্যিক প্রভাবক। আর যেই প্রভাবক গুলো তোমার পরিবেশ নিয়ন্ত্রণ করে না, যেমন গাছের বয়স, এটা কি পরিবেশ নিয়ন্ত্রণ করবে? অবশ্যই না। গাছের পাতার সংখ্যা, এটা কি পরিবেশ নিয়ন্ত্রণ করবে? অবশ্যই না, তাই না? এই জিনিসগুলোকে আমরা বলবো অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে কি কি আছে দেখো। প্রথমে আছে আমাদের আলো। আলোর কাজ কি? একটু আগেই বলছি, আলোর উপস্থিতিতে কি হয়? পত্ররন্ধ্র বন্ধ থাকলে আলোর উপস্থিতিতে খুলে যায়। এছাড়াও আলোর কারণেই তোমাদের পানি ভেঙে H+ অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হয়, পরবর্তীতে ওই H+ কার্বন বিজারণে কাজে লাগে। এরপরে দেখো আলোর পরে কি আছে আমাদের? আলোর পরে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের কাজ কি বলতো? সালোক সংশ্লেষণ করতে কি লাগে? পানি লাগে আর কার্বন ডাই অক্সাইড লাগে। কার্বন ডাই অক্সাইড যদি না থাকে তাহলে সালোক সংশ্লেষণের কথা কল্পনাই করা যায় না। তবে কার্বন ডাই অক্সাইডেরও কাজ তুমি জানলা। এরপরে দেখো তাপমাত্রা। তাপমাত্রা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমি যদি তোমাকে বলি তুমি গরমে থাকতে পারো, তুমি বলবো হ্যাঁ ভাই আমি গরমে থাকতে পারি। কত ডিগ্রি গরমে? তুমি বলবা আমি একবারে 20 ডিগ্রি থেকে শুরু করে আমি 40 ডিগ্রি গরম পর্যন্ত থাকতে পারি। তাহলে 40 ডিগ্রি গরম পর্যন্ত তুমি থাকতে পারো। কিন্তু আমি যদি হুট করে তুমি যে পরিবেশে আসো, হুট করে আমি 70 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দিলাম, তুমি থাকতে পারবা? জীবনেও না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক গাছেরাও সেরকম। এখানে তাপমাত্রাটা গাছেরা 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি তাপমাত্রা, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ভালো করতে পারে। হ্যাঁ, এই জন্য 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার, হ্যাঁ, বা উপযুক্ত তাপমাত্রা। এরপরে দেখো আবার তাপমাত্রা যদি অনেক কমেও যায় তাহলেও কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। কেন? কারণ আমি তোমাকে বলছিলাম তুমি কয় ডিগ্রি তাপমাত্রাতে থাকতে পারো। তুমি বলছো ভাই আমি 10 থেকে আমি 30 ডিগ্রি পর্যন্ত থাকতে পারি। হুট করে যদি আমি তাপমাত্রা মাইনাসে নামাই দিই তাহলে তুমি থাকতে পারবা না, জমে একবারে বরফ হয়ে যাবে। তাই তাপমাত্রা কমলেও ভালো না, আবার বেশি বাড়লেও ভালো না। তাই তাপমাত্রাকে একটা নির্দিষ্ট রেঞ্জে থাকতে হবে। এই যে এটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার। এরপরে দেখো তাপমাত্রার পরে আমাদের আছে পানি। পানির গুরুত্ব তো তুমি দেখলা। পানি ভেঙেই তো আমাদের H+ তৈরি হয়, তাই না? পানি ভেঙে আমাদের কি তৈরি হয়? এই যে H+ তৈরি হয়, এরপরে ইলেকট্রন তৈরি হয়, এরপরে অক্সিজেন তৈরি হয়, তাই না? এই H+ই তো কার্বনকে বিজারিত করে, তাই তো? আচ্ছা, পানির পরে আর কি আছে আমাদের? পানির পরে অক্সিজেন। দেখো অক্সিজেন, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটাকে আমি স্টার মার্ক করে রাখলাম। দেখো অক্সিজেনকে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। কেন? কারণ অক্সিজেন যদি বাড়ে তাহলে সালোক সংশ্লেষণ কমে যায়। বলতে পারো যে কেন ভাইয়া? বাড়লে অক্সিজেনকে যদি আমি বাড়ায় দেই, যে অক্সিজেনকে যদি আমি বাড়ায় দেই তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে। সালোক দিয়ে রাখলাম শুধু, সালোক সংশ্লেষণ কমে যাবে। কেন? কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, সাথে পানি উৎপন্ন হয়, সাথে অক্সিজেন উৎপন্ন হয়। অলরেডি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আর যদি বায়ুতে আরো বেশি বেশি অক্সিজেন থাকে তাহলে কি এই অক্সিজেনগুলো যা জায়গা করে নিতে পারবে? জীবনেও এই অক্সিজেনগুলো যা জায়গা করে নিতে পারবে না। এটা সবার জন্যই সেম ভাইয়া। মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিড়াল সবাই, যে কোনো যৌগ মৌল সব পরস্পর নিজেদেরকে কি করে? বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। হ্যাঁ, সবাই শুধু বিপরীতধর্মী চার্জের প্রতি আকৃষ্ট হয়, সমধর্মী চার্জকে কেউ পছন্দ করে না। তাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আর যদি পরিবেশে ওই অবস্থায় আরো অক্সিজেন আসে তাহলে কি হবে? তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আচ্ছা, এরপরে দেখো এটা আসবে পরীক্ষায়, এই জন্য স্টার মার্ক দিলাম যে অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ বাড়ে নাকি কমে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আবেগের ঠেলায় দাগিয়ে দাও সালোক সংশ্লেষণই বাড়ে, কিন্তু এখন থেকে যাতে এই ভুলটা না হয়। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অলরেডি অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আর তুমি যদি বায়ুর মধ্যে আরো বেশি বেশি অক্সিজেন দাও তাহলে তোমার ঘরে মনে করো যে 10 জন লোক আছে, তুমি কি আরো 2 জন লোককে ঘরে ঢুকাবা? জীবনেও না। তুমি বলবো যে না, আমার ঘরে এমনিতেই 10 জন আছে, আমি আর 2 জনকে ঢুকাবো না। সেম ভাবে বায়ুতে মনে করো যে 10 কেজি অক্সিজেন আছে, 10 কেজি না, অক্সিজেন আমার মোল দিয়ে হিসাব করি, মনে করো বায়ুতে 10 মোল অক্সিজেন আছে ছোট্ট একটা জায়গায়, ওই জায়গায় কি আরো 2 মোল অক্সিজেনকে তারা নিতে চাইবে সহজে? জীবনেও না। এরপরে দেখো আমাদের আরেকটা প্রভাবক আছে, যেমন কিছু কিছু গ্যাস আছে, মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, মিথেন, CH4 গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, H2S, এরা সালোক সংশ্লেষণের হার কমায়। এরা বিষাক্ত গ্যাস, এরা সালোক সংশ্লেষণের হার কমায়, সালোক সংশ্লেষণের হার কমায়। এই যে এগুলো গেল আমাদের বাহ্যিক প্রভাবক। এখন আসো আমরা অভ্যন্তরীণ প্রভাবক গুলো দেখি। অভ্যন্তরীণ প্রভাবক হলো ক্লোরোফিল। ক্লোরোফিল তোমরা সবাই জানো ক্লোরোফিলের কাজ কি। ক্লোরোফিল কি করে? একটু আগে বুঝাইছি না ভাইয়া, খ নম্বরে বুঝাইছি। ক্লোরোফিল সূর্যের যে আলোক শক্তি আছে এটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে, এছাড়া আর কোনো অঙ্গাণুই পারে না। এরপরে ক্লোরোফিলের পরে আসো আমাদের আরেকটা প্রভাব, পাতার বয়স।
পাতার বয়স। দেখো তো এই জিনিসগুলো কি পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবে? একটা পাতায় কতদূর ক্লোরোফিল থাকবে না থাকবে এটা ঠিক করবে পাতার জেনেটিক্স। একটা পাতার বয়স কত হবে না হবে এটা ঠিক করবে গাছ। এগুলো তো পরিবেশ ঠিক করতে পারে না, এই জন্য এগুলাকে বলা হয় অভ্যন্তরীণ প্রভাব। পাতার বয়স, পাতার বয়স যদি মনে করো মাঝারি হয় তাহলে ওই পাতায় সালোক সংশ্লেষণ সবথেকে কি হয়, বেশি হয়। তুমি একবারে পাতা যদি একবারে কচি হয়, মানে একবারে ছোট মানুষ লেদা বাচ্চা, তাহলে সালোক সংশ্লেষণ বেশি হবে না। আবার পাতার বয়স যদি একবারে বৃদ্ধ হয়ে যায় সেই পাতায়ও সালোক সংশ্লেষণ বেশি হবে না। তাহলে কোন পাতায় হবে? ইয়ং পাতায়, যারা ইয়ং আছে, তাই না? তোমার আমার মতো যারা ইয়ং, ওই যে এই জন্য বলা হয় যে মাঝারি বয়সের পাতায় সালোক সংশ্লেষণ বেশি হয়। এরপরে দেখো আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে শর্করার পরিমাণ। শর্করার পরিমাণ, দেখো এটা একটা পাতা, মনে করো এই যে এটা একটা পাতা, এই যে আঁকলাম, এটা একটা পাতা। এই পাতার মধ্যে কি আছে? শর্করা আছে। এটা একটা পাতা, এই পাতার মধ্যে শর্করা আছে। এই যে এগুলো শর্করা, এগুলো শর্করা। এই পাতায় যদি শর্করার পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে কি হবে বলতো? এই যে শর্করার পরিমাণ যদি অনেক বেড়ে যায় তাহলে নতুন করে শর্করা উৎপন্ন হবে না। নতুন শর্করা এগুলো জায়গা পাবে না থাকার জন্য। তাই শর্করার পরিমাণ বেড়ে গেলেও আবার ঝামেলা, পাতার মধ্যে যদি জমে জমে স্টক হয়ে যায় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আবার শর্করার পরিমাণ যদি কমে যায় তাহলে আবার সালোক সংশ্লেষণের হার বেড়ে যাবে। এরপরে দেখো 2 নম্বরে শর্করার পরিমাণের পরে আছে আমাদের পটাশিয়ামের, পটাশিয়াম, পটাশিয়াম এর অভাবে, পটাশিয়াম কি হয়? এর অভাবে, দেখো পটাশিয়ামের অভাবে, এর অভাবে, অভাবে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ কমে যায়, কমে যায়। এখন বলতে পারো যে ভাই কেন পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ কমে যায়? পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ এই কারণেই কমে যায়, তোমাদেরকে আমরা বলছি একটা পাতার ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে? পত্ররন্ধ্র থাকে। যেদিক দিয়ে কি প্রবেশ করে? আলো। যেদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, তাই না? এই পত্ররন্ধ্রগুলোকে খুলতে গেলে কি দিতে হয়? আলো দিতে হয়। আলো পড়লেই পত্ররন্ধ্রগুলো খুলে যায়। আরেকটা জিনিস লাগে, যদি পটাশিয়াম আয়ন প্রবেশ করে পাতার ভিতরে, ওই পত্ররন্ধ্রের ভিতরে, সেক্ষেত্রেও পত্ররন্ধ্র খুলে যায়। এই জন্য আমরা বলছি যে পটাশিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণও কমে যাবে। কেন? কারণ পাতা অনেকগুলো তোমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে সালোক সংশ্লেষণও কমে যাবে। এই পর্যন্ত বলো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝো ডিয়ার স্টুডেন্ট, বলো বুঝতে পারছো কিনা তোমরা? এরপরে আমরা শ্বসনে চলে যাব। শ্বসন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে। এমন হতে পারে যে সালোক সংশ্লেষণ থেকে একটা প্রশ্ন আসবে সিকিউ, আর শ্বসন থেকে আরেকটা সিকিউ আসবে, হতেই পারে এরকম। এই পর্যন্ত তোমরা একটু রেসপন্স করো, যদি বুঝে থাকো তাহলে আমরা শ্বসনে যাব। শ্বসনটা পড়াইলেই আমাদের শেষ। আমরা প্রায় 1 ঘন্টা 11 মিনিট লেগে গেছে, এখন শ্বসনটা বাকি আমরা 40 মিনিটে ইনশাআল্লাহ শেষ দিয়ে দিব অনেক সুন্দরভাবে। তোমরা শ্বসনের একটা শখ দেওয়া আছে, এই শখটা তোমরা অধিকাংশ স্টুডেন্ট বুঝো না। আমি বুঝতাম না নিজেই ছোটবেলায়, আমি তোমাদের কথা কি বলবো, আমি নিজেই বুঝতাম না। তো আজকে এমন ভাবে বুঝাবো, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে তারপর আমরা শখে যাব। তুমি শখটা নিজেই আমাকে বুঝাইতে পারবা, আমার বোঝানোর আগে তুমি নিজে আমাকে বুঝাইতে পারবা। কেন? কারণ আমি আগে তোমাকে শখ পড়াবো না, শখের জিনিসগুলো কিভাবে আসছে এটা আগে তোমাকে পড়াবো আমি। আচ্ছা, সবাই বলছো মেজবাইন ক্লিয়ার, হ্যাঁ তানভীর বুঝছো, তুবা বুঝছো, হ্যাঁ রাতের তারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার শ্বসনে চলে যাই। শ্বসনে চলে যাব আমরা। এই পর্যন্ত আশা করি সবাই উঠে ফেলছো। শ্বসনে চলে যাব আমরা। শ্বসনে যাওয়ার আগে তোমাদের প্রশ্ন যদি সহজ হয় তাহলে একটা ঘ নম্বরে প্রশ্ন পেতে পারো তোমরা, সালোক সংশ্লেষণের গুরুত্ব। সালোক সংশ্লেষণের, সালোক সংশ্লেষণের গুরুত্ব। গুরুত্ব যদি প্রশ্ন একেবারেই সহজ হয় তাহলে তোমরা এই প্রশ্নটা পাবা, সালোক সংশ্লেষণের গুরুত্ব। আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট লিখে দেই, তোমরা এই পয়েন্টগুলো ইলাবোরেট করে লিখবা, ঠিক আছে? আমি ছোট ছোট পয়েন্ট লিখে দিব, এই পয়েন্টগুলো তোমরা বড় বড় করে পরীক্ষার খাতায় লিখে দিবা। 1 নম্বরে হলো খাবার তৈরি। খাবার তো না, খাদ্য বললে জিনিসটা ভালো শোনা যায়। খাদ্য তৈরি, খাদ্য তৈরি সালোক সংশ্লেষণের মাধ্যমে তো আমরা খাদ্য তৈরি করি, তাই না? সালোক সংশ্লেষণ দিয়ে আমরা কি করি ডিয়ার স্টুডেন্ট? খাদ্য তৈরি করি। এরপরে দেখো পরিবেশে, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা হয়। ভারসাম্য রক্ষা। দেখো সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়? কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই মাধ্যমে আমাদের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে একটা ভারসাম্য, এটা রক্ষিত হয়। হ্যাঁ, এরপরে দেখো 3 নম্বরে তোমরা বলতে পারো, 3 নম্বরে বলতে পারো জীবের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জীবের অস্তিত্ব, অস্তিত্ব বিলীন হওয়া, বিলীন হওয়া থেকে রক্ষা।
সালোক সংশ্লেষণ কি করে? জীবের অস্তিত্ব বিলীন হওয়া থেকে রক্ষা করে। দেখো সালোক সংশ্লেষণ যদি না হইতো সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না, আর সবুজ উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারতো তুমি আর আমি কি খাওয়া বাঁচতাম? আমরাও খাইতে পারতাম না, আমরাও মরে যেতাম। এই জন্য বলা হয় যে জীবের অস্তিত্ব বিলীন হওয়া থেকে রক্ষা করে সালোক সংশ্লেষণ। আর দু একটা পয়েন্ট আমি তোমাকে লিখে দিব। শক্তি রূপান্তর করে। দেখো সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হয়? শক্তি রূপান্তর হয়। দেখো নাই তুমি কিভাবে শক্তি রূপান্তর হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা কি করি? সালোক সংশ্লেষণের মাধ্যমে যে ক্লোরোফিল কি করে জানো? সূর্যের আলোক শক্তিকে রূপান্তর করে রাসায়নিক শক্তিতে, তাই না? এই জন্য আমরা বলতে পারি শক্তির রূপান্তর হয়। এরপরে আরেকটা তুমি বলতে পারো অক্সিজেনের উৎস। অক্সিজেনের উৎস উৎস সালোক সংশ্লেষণ হয় বলেই তুমি অক্সিজেন পাচ্ছ। সালোক সংশ্লেষণ যদি না হইতো তুমি আর আমি শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন পেতাম না। অ্যাজ এ রেজাল্ট কি কিছুক্ষণ পরে মারা যেতাম, তাই না? দেখো তাহলে অক্সিজেনের উৎস। আরেকটা লাস্ট তোমরা লিখতে পারো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ। দেখো তাহলে 1 2 3 4 5 6 6টা পয়েন্ট লিখে দিছি। এই পয়েন্টগুলো যদি তোমরা এভাবে পয়েন্ট আকারে লিখে এইভাবে খাদ্য তৈরি এভাবে লিখে এটাকে ইলাবোরেট করতে পারো, এটাকে ইলাবোরেট করতে পারো, আমার বিশ্বাস তোমরা এইভাবে লিখলে 4 এ 4 পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে উদ্ভাসে একটু এক্সাম নেই, তখন আর কি দেখি উদ্ভাসে এক্সাম যখন নেই বা খাতা যখন দেখি প্রশ্ন করি তখন আর কি দেখা যায় জিনিসটা যে ওরা তো সবগুলো নিয়ম বলেই দেয়। পয়েন্ট আকারে যারা লেখে আমরা তাদেরকে সর্বোচ্চ মার্ক দিই। যেমন এই যে সালোক সংশ্লেষণের গুরুত্ব, এটার জন্য তোমার 4 মার্ক বরাদ্দ। তো আমাদেরকে বলে দেয় যারা ন্যূনতম 6টা পয়েন্ট লিখবে তাদেরকে 4 মার্ক দিবেন। যদি 4টা থেকে কেউ যদি 4টা লেখে তাহলে তার 1 মার্ক কর্তন করবেন, কেউ যদি 3টা লেখে আরেক মার্ক কর্তন করবেন, কেউ যদি 2টা লেখে তাহলে 1 মার্ক দিবেন। এইভাবে জিনিসগুলো তো 5টা 6টা পয়েন্ট দিতে পারো তোমরা, এর নিচে দিও না কেউ। হ্যাঁ, আচ্ছা দেখো তোমাদের কমেন্টগুলো দেখি একটু, তারপরে শ্বসন শুরু করি আমরা। হ্যাঁ, ওয়েবসাইট খুব দ্রুতই পাবলিশ হবে। আমাদের ক্লাস শুরু 10ই জানুয়ারি থেকে পেইড ব্যাচে ইনশাআল্লাহ। এই পেইড ব্যাচে ক্লাস শুরুর আগে তোমাদেরকে ওয়েবসাইট আমরা কি করে দিব? লঞ্চ করে দিব। কারণ তোমরা তো ওয়েবসাইটে ঢুকে ঢুকে পরীক্ষা দিবা, তাই না? ওয়েবসাইট না থাকলে তোমরা কোথায় পরীক্ষা দিবা? তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে চ্যাপ্টারের উপরে আমরা পরীক্ষা নিব, এবং ইনশাআল্লাহ আমরা তোমাদের পরীক্ষার পরে প্রাইজেরও ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, সবাই তাহলে আসো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। দেখো আমরা শ্বসন শুরু করব এখন। সালোক সংশ্লেষণ গেল, এরপরে শ্বসন। শ্বসন আমাদের লাস্ট টপিক। এই শ্বসনটা শেষ করতে পারলে আমরা আজকে এই অধ্যায়টাকে সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবো। দেখো শ্বসন মানে কি? তুমি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করছো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তুমি গ্লুকোজ তৈরি করছো না? গ্লুকোজ হলো একটা শর্করা, মানে খাদ্য। এই যে এই গ্লুকোজটাকে ভেঙে শক্তি উৎপন্ন করবা তুমি। শক্তি উৎপন্ন মানে কি? এটিপি, এটিপি অথবা এনএডিপি অথবা NADPH2, এগুলাই তো শক্তি, তাই না? একটু আগে আমরা এগুলো সব পড়াইছি প্রথম ক্লাসে, মানে ক্লাসের প্রথম দিকে। তো এই ধরনের শক্তি উৎপন্ন করাকে আমরা কি বলি? গ্লুকোজকে ভেঙে আমরা এই ধরনের শক্তি উৎপন্ন করব। এই উৎপন্ন করার প্রক্রিয়াটাকেই আমরা বলি শ্বসন। শ্বসন আমাদের দেহে দিবারাত্র 24 ঘন্টায় চলতে থাকে। শ্বসন মানুষেও ঘটে, শ্বসন উদ্ভিদেও ঘটে, কিন্তু সালোক সংশ্লেষণ শুধুমাত্র উদ্ভিদে ঘটে। কেন? কারণ সবুজ উদ্ভিদের গায়ে কি আছে? প্লাস্টিড আছে, আর প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল আছে। এই জন্য ওরা সালোক সংশ্লেষণ করতে পারে। বাট আমরা মানুষ, আমাদের কি নাই? প্লাস্টিড নাই। তোমরা জানো আমাদের প্রাণী কোষের ভিতরে কোনো প্লাস্টিড পাওয়া যায় না, তাই না? এই জন্য আমরা সালোক সংশ্লেষণ করতে পারি। কিন্তু শ্বসন তো করাই লাগবে। শ্বসন না করলে তো আমাদের এটিপি উৎপন্ন হবে না, আর এটিপি উৎপন্ন না হলে আমরা যে দৌড়াদৌড়ি করি, এই যে আমি তোমাদেরকে কথা বলতেছি, পড়াইতেছি, এর জন্য তো শক্তি লাগতেছে। কই থেকে পাচ্ছি? এই যে শ্বসনের মাধ্যমে আমাদের খাবারগুলো ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে। আচ্ছা দেখো, একটু কমেন্ট করে বলো তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। একটু দ্রুত জানাও কমেন্ট করে। তোমাদের কমেন্ট দেখতেছি না আমি, তোমাদের কমেন্ট দেখতে ইচ্ছা করতেছে। একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। যারা যারা আছে একটু রেসপন্স করো, সাড়া দাও, রেসপন্স করো, দ্রুত সাড়া দাও। এই শ্বসনটা সাধারণত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। আলোর উপর ভিত্তি করে আমরা যদি বলি শ্বসন, শ্বসন এটা অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি সবাত শ্বসন। কি বলি আমরা একটাকে? সবাত শ্বসন, সবাত শ্বসন। আরেকটাকে আমরা বলি অবাত শ্বসন, অবাত শ্বসন, অবাত শ্বসন। সবাত শ্বসন মানে কি? যেই শ্বসনে অক্সিজেন লাগবেই তাকে আমরা অবাত শ্বসন বলবো। যেই শ্বসনে অক্সিজেন লাগবে না তাকে আমরা কি বলবো? অবাত শ্বসন বলবো। আচ্ছা, এই যে অনেকে কমেন্ট করতেছে ক্লিয়ার ক্লিয়ার। এই যে আমরা 2 ভাগে ভাগ করলাম না, এটা কিসের উপর ভিত্তি করে ভাইয়া? অক্সিজেনের উপর ভিত্তি করে। অক্সিজেনের উপস্থিতি, উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে, অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা শ্বসনকে 2 ভাগে ভাগ করতে পারি, অবাত শ্বসন আর সবাত শ্বসন। এই অবাত শ্বসন ঘটে নিম্ন শ্রেণীর জীবে। কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর উদ্ভিদে। অবাত শ্বসন নিম্ন শ্রেণীর জীবে ঘটে, নিম্ন শ্রেণীর
নিম্ন শ্রেণীর জীবে ঘটে, নিম্ন শ্রেণীর জীবে ঘটে, জীবে ঘটে। তাহলে অবাত শ্বসনটা নিম্ন শ্রেণীর জীবে ঘটে। আর সবাত শ্বসন কোথায় ঘটে? সাধারণ আমরা যেরকম দেখি মানুষ, প্রাণী, উচ্চ শ্রেণীর উদ্ভিদ, সাধারণত আমরা যাদেরকে দেখি, তাই না, সকল উদ্ভিদ ও প্রাণীতে ঘটে, সকল উদ্ভিদ ও প্রাণীতে ঘটে, সকল উদ্ভিদ ও প্রাণীতে ঘটে, সকল উদ্ভিদ ও প্রাণীতে ঘটে। এই যে সবাত শ্বসন। আর অবাত শ্বসন শুধুমাত্র কিছু নিম্ন শ্রেণীর জীবে ঘটে। এখন এই যে সবাত শ্বসন, শ্বসন মানে কি? এই শ্বসনের সংজ্ঞাটা আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করাই। শ্বসনের সংজ্ঞাটা তোমরা মাঝে মাঝে লিখতে যায় ভুল করে ফেলো, তো এটা লেখার ভুল করবা না, কারণ আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক বইয়ের মতো করে এভাবেই শ্বসনের সংজ্ঞাটা লিখবা। মাঝে মাঝে শ্বসনের সংজ্ঞায় তোমরা এনজাইম কথাটা উল্লেখ করতে ভুলে যাও, তাই তোমরা কাটা খায়া যাও শ্বসনের সংজ্ঞায়। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি, তোমরা এটা লিখবা, শ্বসন। এরপর আমরা শ্বসন শুরু করবো। শ্বসন যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে, উপস্থিতি বা অনুপস্থিতিতে, যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, যদি কেউ শুধু অক্সিজেনের উপস্থিতিতে বলে তারটাও হবে, তবে সে সবাত শ্বসন হবে। আর যদি কেউ বলে অক্সিজেনের অনুপস্থিতিতে তারটাও শ্বসন হবে, তবে কি হবে? অবাত শ্বসন হবে। কিন্তু তোমাকে তো বলে নাই সবাত শ্বসন বা অবাত শ্বসন লিখতে, তোমাকে কি বলছে? তোমাকে বলছে শুধু শ্বসন লেখো। শ্বসন তো অক্সিজেনের উপস্থিতিতেও হয় যে সবাত শ্বসন, আবার অনুপস্থিতিতেও হয় অবাত শ্বসন। তাই আমরা শ্বসনের ডেফিনেশন লেখার সময় কি লিখবো? যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে এনজাইমের সহায়তায়, এই যে এনজাইম, এনজাইমের সহায়তায়, এনজাইমের সহায়তায় কি হবে? এনজাইমের সহায়তায় ওই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, এটাকে ভেঙে আমরা কি তৈরি করব? শক্তি তৈরি করব। শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্যকে গ্লুকোজ C6H12O6, শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে, শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে কি তৈরি করা হয়? শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে শক্তি উৎপন্ন করা হয়। কি তৈরি করা হয়? শক্তি তৈরি করা হয়, শক্তি তৈরি করা হয়, তৈরি করা হয়, তাকে শ্বসন বলে। আশা করি বুঝতে পারছো। এখন যদি বলতো সবাত শ্বসন কাকে বলে, তাহলে তুমি বলবা যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে, অনুপস্থিতি তখন আর লিখবা না। আর যদি বলে যে অবাত শ্বসন কাকে বলে, তখন তুমি লিখবা যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে, তখন আর উপস্থিতি লিখবা না, অনুপস্থিতিতে এনজাইমের সহায়তায় শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করা হয়, তাকে সবাত শ্বসন, অবাত শ্বসন বলে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা শ্বসনের ডেফিনেশন? আই হোপ সবার কাছে ক্লিয়ার শ্বসনের ডেফিনেশন। এবার আমরা দেখি শ্বসন কয় প্রকার হয়। সবাত শ্বসনকে 4 ভাগে ভাগ করা হয়েছে ডিয়ার স্টুডেন্ট। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। সবাত শ্বসনকে 4 ভাগে ভাগ করা হয়েছে। দেখো এই 4টা ভাগ কি কি? আগে আমরা সবাত শ্বসনের ভাগগুলো পড়ি, এরপরে আমরা অবাত শ্বসনের ভাগগুলো পড়বো। হ্যাঁ, 4 ভাগে ভাগ করা হয়েছে সবাত শ্বসনের। এই সবাত শ্বসনের প্রথম ভাগ 1 নাম্বার, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হয়? এই যে আমরা যে গ্লুকোজ তৈরি করছি না, আমরা সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরি করছি, সেই গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করা, এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করা, এটা কোথায় ঘটে? এই সবাত গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। এই যে কোথায়, এগুলো থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে যে কোনটা কোথায় ঘটে। গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে ঘটে, লিখে নাও, কোষের সাইটোপ্লাজমে ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম কি? এই যে এটা মনে করো একটা কোষ, এই কোষের ভিতরে কি আছে? এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে প্লাস্টিড আছে, এই সেন্ট্রিওল আছে, অনেক কিছুই তো আছে, গোলগি বডি আছে, এরপরে অনেক কিছু আছে, তাই না, নিউক্লিয়াস আছে। এই যে ফাঁকা জায়গাগুলো, এটাকেই বলবো আমরা সাইটোপ্লাজম। একটা কোষের যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। ফাঁকা জায়গাগুলাই সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। হ্যাঁ, ফাঁকা জায়গাগুলোকে আমরা সাইটোপ্লাজম বলি। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে, গ্লুকোজ ভেঙে কি তৈরি করা? গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এখনো গ্লুকোজ ভেঙে 2 অনু পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন। কেননা গ্লুকোজের সংকেত দেখছো তুমি, C6H12O6, তাই গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট। এখান থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট?
3 কার্বন বিশিষ্ট। তাই 6 কার্বন যদি গ্লুকোজ ছিল 6 কার্বন, কিন্তু পাইরুভিক অ্যাসিড তো 3 কার্বন, আরো তো 3 কার্বন বেঁচে গেল। এই জন্য পাইরুভিক অ্যাসিড দুইটা সৃষ্টি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয়। এছাড়াও এখানে কিছু শক্তি উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড ছাড়াও এখানে শক্তি উৎপন্ন হয়। 4 অণু এটিপি এবং 2 অণু NADPH2। কি হয়? 4 অণু এটিপি, 4 অণু এটিপি। এছাড়াও এখানে তোমার 4 অণু এটিপি ছাড়াও 2 অণু NADH2 উৎপন্ন হয়। আর মাত্র 2 অণু এটিপি খরচ হয়। 2 অণু এটিপি কি হয়? খরচ হয়। এগুলা পড়ার পরে আমরা ওই চারটা পড়বো, দেখবা কত সহজ। ওই চারটা যারা বুঝো নাই, আজকে যারা এই যে এই চারটা প্রক্রিয়া বুঝবা, এরপর চার্টে যাবা। চার্ট আর আমার তোমাকে বুঝাইতে হবে না, তুমি নিজে আমাকে চার্ট বুঝাই দিবা এটা বুঝার পরে। তাহলে দেখো, গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হওয়াকে আমরা কি বলি? আমরা বলি গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস কোথায় সম্পন্ন হয়? কোষের সাইটোপ্লাজমে। দেখো, আর খরচ হয় কত অণু এটিপি? 2 অণু এটিপি খরচ হয়ে যায়। 2 অণু এটিপি এই প্রক্রিয়া গ্লাইকোলাইসিস ঘটানোর জন্য 2 অণু এটিপি খরচ হয়। 2 অণু এটিপি খরচ হয়, 2 এটিপি খরচ। দেখো, আমাদের গেল গ্লাইকোলাইসিস। এরপরে আসো 2 নম্বরে আমাদের কি ঘটে, একটু তোমাদের কমেন্ট দেখে নেই। হ্যাঁ, আজকে এই চ্যাপ্টার শেষ করে দিব আমরা, এই জন্য ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা প্রিন্স, সামো, বলো কোনটা বুঝো নাই তুমি? আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটা, এটা হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এরপরের ধাপ 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপকে আমরা কি বলবো? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এটা কোথায় ঘটে? এটাও কোষের সাইটোপ্লাজমে ঘটে। এটাও কোষের সাইটোপ্লাজমে ঘটে। এটা দিয়ে না, একটু এটা দিয়ে লিখি, ভিন্ন কালি দিয়ে লিখি। কোষের সাইটোপ্লাজমে ঘটে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এটাও কোষের সাইটোপ্লাজমেই ঘটে। কোষের সাইটোপ্লাজমে ঘটে। কোষের সাইটোপ্লাজমে ঘটে। সাইটোপ্লাজমে ঘটে। কোষের সাইটোপ্লাজমে ঘটে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এই যে আমাদের পাইরুভিক অ্যাসিড ছিল না, এই পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, এবং কার্বন ডাই অক্সাইড বের হওয়ার পরে ওইখানে অ্যাসিটাইল কোয়ে ঢুকে। অ্যাসিটাইল কোয়ে একটা এনজাইম, ওইটা ঢুকে ওই পাইরুভিক অ্যাসিডটাকে কিসে পরিণত করে? অ্যাসিটাইল কোয়েতে পরিণত করে। তখন এটা কি হয়ে যায়? অ্যাসিটাইল কোয়ে হয়ে যায়। তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড ছিল, দুইটা অ্যাসিটাইল কোয়ে হবে, তাই না? তাহলে দেখি আমরা কি কি এই ধাপে উৎপন্ন হয়। দেখো, এই ধাপে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এছাড়াও 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে দেখো কি কি উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোয়েতে কি হয়? 2 অণু কার্বন ডাই অক্সাইড, ওই যে পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তাহলে পাইরুভিক অ্যাসিড কয়টা ছিল? দুইটা থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। আর অ্যাসিটাইল কোএনজাইম এ নামে একটা এনজাইম যুক্ত হয়। তাহলে ওই কোএনজাইম এ যুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড ছিল, দুইটা অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি হয়েছে, এবং সেই সাথে 2 অণু NADPH2 উৎপন্ন হয়। NADPH2 কি? একটা শক্তি মুদ্রা। প্রথমের দিকে বুঝাইছি NADPH2 একটা শক্তি মুদ্রা। এরপরে দেখো, তোমাকে যদি কেউ বলে যে শুধু অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়াটা দেখাও, কিভাবে দেখাবো ভাইয়ারা? দেখো, তোমাদের যদি কেউ বলে যে অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়াটা দেখাও, কিভাবে দেখাবো? আমরা অবাধ শ্বসনটা মুছে দেই একটু, সবাধ শ্বসন নিয়ে আমরা পড়ালেখা করি, এরপরে আমরা অবাধ শ্বসনে যাচ্ছি। অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়া, তোমাকে বললো পরীক্ষায় যে অ্যাসিটাইল কোয়ের রিঅ্যাকশনটা দেখাও, তাহলে কি দেখাবা? তুমি দেখাবা যে পাইরুভিক অ্যাসিডকে ভেঙে ফেলবা। তুমি পাইরুভিক অ্যাসিডের সংকেত হলো আমাদের C3H4O3। এটা হলো অ্যাসিটাইল কোয়ে। এই পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডকে ভেঙে তুমি কি করবা? কার্বন ডাই অক্সাইড তৈরি করবা। এই যে কার্বন ডাই অক্সাইড, আর কি তৈরি করবা? অ্যাসিটাইল কোয়ে, তৈরি করবা, অ্যাসিটাইল কোয়ে। আর কি তৈরি করবা? আর তুমি NADH2 তৈরি করবা, NADH2। দেখো তো, অ্যাসিটাইল তোমার পাইরুভিক অ্যাসিড কয়টা ছিল? এই যে গ্লুকোজ যখন তুমি ভাঙছো, পাইরুভিক অ্যাসিড 2টা ছিল, তাহলে তোমার কয়টা হবে এখানে? তাহলে তোমার এখানে 2 দাও, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড ভেঙে কার্বন ডাই অক্সাইডে 2টা তৈরি হবে, অ্যাসিটাইল কোয়েও 2টা তৈরি হবে, NADH2ও 2টা তৈরি হবে, বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, এটাও 2টাই তৈরি হবে। তাহলে এটা হলো আমাদের অ্যাসিটাইল কোয়ে। আমরা বলতে পারি অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়া। এটা তোমাদেরকে খ নম্বরে আসতে পারে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি।
দেখো তাহলে আরেকবার সুন্দর করে বলি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি কোথায় ঘটে? এটা কোষের সাইটোপ্লাজমে ঘটে। কি কি হয় এখানে? পাইরুভিক অ্যাসিড ভেঙে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয় এবং 2 অণু NaDH2 উৎপন্ন হয়। এরপরে দেখো আমরা নিচে যাব, আমরা এগুলোকে একটু মুছে দেই। এগুলো আশা করি সবাই বুঝাইতে পারছি, এগুলা এই সব বুঝতে পারছো? দেখো এবার আমরা দেখো এই অ্যাসিটাইল কোয়ে থেকে এবার আমরা 3 নাম্বার ধাপে চলে যাব। 3 নাম্বার, এগুলো একটু মুছে দিতে হবে আমাকে ডিয়ার স্টুডেন্ট। 3 নাম্বার ধাপে যাব আমরা, সেটা হলো ক্রেবস চক্র। 3 নাম্বার ধাপটা কি আমাদের? ক্রেবস চক্র। সবাত শ্বসনের 3 নাম্বার ধাপ, এটা হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্র, ক্রেবস চক্র। তাহলে সবাত শ্বসনের 3 নাম্বার ধাপ কি? ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রতে কি হয় বলো তো আমাকে? অ্যাসিটাইল কোয়ে যে সৃষ্টি করছো না, ওই অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে। প্রবেশ করে কি করে? অ্যাসিটাইল কোয়ে, তোমার অ্যাসিটাইল কোয়ে কোথায় হইতো? কোষের সাইটোপ্লাজমে। এখন এই সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে অ্যাসিটাইল কোয়ে। প্রবেশ করে কি করে? প্রবেশ করে শক্তি উৎপন্ন করে। তাহলে লেখো অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে ঢুকে, মাইটোকন্ড্রিয়াতে ঢুকে ক্রেবস চক্র সম্পন্ন করে। ক্রেবস চক্র সম্পন্ন করে। তাহলে তোমাকে যদি বলি অ্যাসিটাইল ক্রেবস চক্র কোথায় হয়, মানে ক্রেবস চক্র সংগঠনের স্থানটা কোথায়, কি বলবা? অবশ্যই মাইটোকন্ড্রিয়া। প্রথম দুইটা কোথায় হয়? তোমার গ্লাইকোলাইসিস এবং এরপরে অ্যাসিটাইল কোয়ে হয় হলো কোষের সাইটোপ্লাজমে। আর ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই দুইটা হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মনে থাকে জানো, এই যে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে ক্রেবস চক্র সম্পন্ন করে, তাহলে ক্রেবস চক্রটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। এরপরে দেখো এই যে আমাদের ক্রেবস চক্র, এখানে কি কি উৎপন্ন হয়? এই চক্রে আমাদের যা যা উৎপন্ন হয়, ক্রেবস চক্রে কি কি উৎপন্ন হয়? ক্রেবস চক্রে কিন্তু অনেক জিনিস উৎপন্ন হয়। দেখো 6 অণু NaDH2 উৎপন্ন হয়, সাথে 6 অণু NaDH2 এবং 2 অণু FADH2, 2 অণু FADH2 উৎপন্ন হয়, সাথে তোমার উৎপন্ন হয় এখানে 2 অণু GTP, 2 অণু GTP, সাথে আর কিছু উৎপন্ন হয় দেখি তো, এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড, সাথে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই জিনিসগুলো উৎপন্ন হয় ক্রেবস চক্রতে। তাহলে ক্রেবস চক্রতে কোন জিনিসগুলো উৎপন্ন হয়? ক্রেবস চক্র অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে ঢুকে, কোথায় থেকে? সাইটোপ্লাজম থেকে ঢুকে ক্রেবস চক্র সম্পন্ন করে। ক্রেবস চক্রে 6 অণু NaDH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে। এটা গেল আমাদের ক্রেবস চক্র। এরপরে যেটা আছে আমাদের 4 নম্বরে, সেটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ETC। এটাকে বলা হয় কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। দেখো এটা নিয়ে তোমাদেরকে বলার কিছু নেই। এই যে আমাদের এটিপি উৎপন্ন হয়েছে, তাই না? এটিপি কি? এটিপি হলো সরাসরি শক্তি, তুমি যেটাকে ব্যবহার করতে পারবা। তুমি জাস্ট লাইক টাকা, টাকাকে তুমি কি করতে পারবা? ডিরেক্ট দোকানে যায় তুমি ভাঙাইতে পারবা, তাই না? তুমি একটা দোকানে যায় টাকা দিবা, দোকানদার তোমার চাহিদা অনুযায়ী তোমাকে জিনিস দিবে, দ্রব্য দিবে। কিন্তু তুমি যদি টাকা না দিয়ে চেক দাও, তাহলে দোকানদার কি তোমাকে কিছু দিবে? দিবে না। দোকানদারকে কি করতে হবে? এই টাকাকে, চেককে ব্যাংকে নিয়ে যায় ভাঙাইতে হবে, ভাঙায়া টাকায় কনভার্ট করতে হবে, দেন ওই টাকা দিয়ে তুমি খরচ করতে পারবা। সেম ভাবে এই যে এগুলা, এই যে NaDH2, এরপরে FADH2, এগুলা, এরপরে দেখো এই জিনিসগুলাও শক্তি জমা রাখে, কিন্তু এই শক্তিগুলা কি হইতে পারে না? এই শক্তিগুলো সরাসরি কাজে লাগে না, এগুলোকে ভাঙতে হয়, ভেঙে কি তৈরি করতে হয়? ATP তৈরি করতে হয়, ATP। এগুলা ভেঙে যখন এটিপিতে পরিণত হয়, তখনই এগুলোর শক্তিগুলো কাজে লাগে। আদারওয়াইজ এদের ভিতরে যে শক্তিগুলো আছে এগুলো কোনো কাজেই লাগে না। তাহলে এদেরকে কে ভাঙবে? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ও এদেরকে ভাঙে, ওদেরকে ভেঙে এটিপিতে পরিণত করে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে ছোট্ট করে একটু লিখে দেই এদিকে, যে দেখো উপরিক্ত 3টি ধাপে উৎপন্ন NaDH2, FADH2 ও আর কি উৎপন্ন হয়েছিল? GTP কে ভেঙে ATP উৎপন্ন করে। দেখো এরপরে আমরা ওই এটা শিখবো। দেখছো কত সুন্দর, লাইফ কত সুন্দর। এই জিনিসগুলোকে ভাঙে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এবার আমরা তোমাদের বইয়ে যে বড় করে একটা ছক দেওয়া আছে, ওই ছকটা দেখবো আমরা ভাইয়েরা, ভয় নাই, ওই ছকটা দেখবো আমরা এখন। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি আমি। সবাই একটু রেসপন্স করো তো, সাড়া দাও একটু।
বলো বলো, একটু সাড়া দাও, একটু রেসপন্স প্লিজ, ডু রেসপন্স, একটু রেসপন্স করো, আমি সামনে যাব। আমি এখন তোমাদের ওই যে দুনিয়া কাঁপানো তোমাদের একটা শখ দেওয়া আছে, তোমরা যেটা বুঝোই না, তোমাদের যেটা মাথায় ধরে না, ওইটা পড়াবো। একটু সাড়া দাও, রেসপন্স করো, আমি এরপরে মুছে দিই। এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা তোমাদেরকে? না বুঝাইতে পারলে আবারও বলো, আবারও বুঝাবো, কিন্তু বুঝে যাবো আজকে এটা। দেখো তাহলে এই যে সবাদ শ্বসন, সবাদ শ্বসনে আমরা কি দেখবো এখন? এখন আমরা দেখবো ওই যে ছকটা ছিল আমাদের, ওই ছকটা দেখবো আমরা। সবাদ শ্বসনের যে আমাদের ছক ছিল, তাই না? সবাদ শ্বসনের আমরা ছকটা দেখবো এবার। দেখো আচ্ছা, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমাদের আর বেশিক্ষণ লাগবে না তুবা, তাড়াতাড়ি করাচ্ছি। দেখো তাহলে আমাদের গ্লুকোজ থাকবে, প্রথমে কি থাকবে? গ্লুকোজ থাকবে। এই যে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজকে ভেঙে আমরা কি তৈরি করছিলাম দেখো তো। এই যে গ্লুকোজ ভেঙে কি কি তৈরি হয়েছিল আমাকে একটু বলো তো। 4 অণু এটিপি তৈরি হয়েছিল, 4 এটিপি। আর কি তৈরি হয়েছিল বলো তো গ্লুকোজ ভেঙে? 2 অণু NADH2, NADH2, 2 অণু, তাই না? গ্লুকোজ ভেঙে এই কয়েকটা জিনিস তৈরি হয়েছিল। আর কি হয়েছিল? এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছিলাম? গ্লুকোজ ভেঙে এই জিনিসগুলো তৈরি হওয়া আর পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া আমরা বলছিলাম গ্লাইকোলাইসিস, তাই না? আর এখানে 2 অণু এটিপি খরচ হয়ে গেছিল, 2 এটিপি খরচ, 2 অণু এটিপি খরচ হয়ে গেছিল। দেখো তাহলে এই যে, তাহলে গ্লুকোজ হলো 6 কার্বন বিশিষ্ট, পাইরুভিক হলো 3 কার্বন বিশিষ্ট, তাহলে কয়টা পাইরুভিক অ্যাসিড হবে? এখান থেকে 3টা পাইরুভিক অ্যাসিড হবে। সরি, 2টা পাইরুভিক অ্যাসিড, ভুল করতেছি কেন? 2টা পাইরুভিক অ্যাসিড। তাহলে এদিকে একটা পাইরুভিক অ্যাসিড লিখবো আমি, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। দেখো এদিকে একটা পাইরুভিক অ্যাসিড লিখলাম, এই যে এদিকে একটা পাইরুভিক অ্যাসিড লিখলাম। এরপরে সেম ভাবে ওইদিকেও আমি একটা পাইরুভিক অ্যাসিড লিখবো, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিড। এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা কি বলছিলাম? গ্লাইকোলাইসিস। মনে করে দেখো ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা বলছিলাম গ্লাইকোলাইসিস। হ্যাঁ, তোমাদের ওই সাইডে লিখলে সুবিধা হতো। আচ্ছা, এই সাইডেও তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, গ্লাইকোলাইসিস, লাইসিস। দেখো আমি তোমাদেরকে বলছিলাম না ক্লাসের শুরুতে, কোনো কিছুকে ভেঙে ফেলা মানে কি? লাইসিস করা। বায়োলজিতে কোনো কিছুকে ভাঙা বলতে লাইসিস করা বোঝায়। তুমি গ্লুকোজকে ভেঙে ফেলছো দেখছো, এটার মানে গ্লাইকোলাইসিস লিখছি আমরা। এই যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমাদের কি কি উৎপন্ন হলো তাহলে? 4 অণু এটিপি, 2 অণু NADPH2 এবং 2 অণু এটিপি খরচ হলো। এই পাইরুভিক অ্যাসিডকে ভেঙে পরবর্তীতে আমরা কি করব দেখো তো। পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি করব বলো বলো বলো। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করব। এই যে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করব আমরা, তাই না? অ্যাসিটাইল কোয়ে। দেখো তাহলে এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করলাম, তাহলে ওইদিকেও তো পাইরুভিক অ্যাসিড আছে, ওইদিকেও অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে, এদিকেও অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে দাও। অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। এখন দেখো তো অ্যাসিটাইল কোয়ে যখন সৃষ্টি হয়েছিল, তোমরা খাতা কলম নিয়ে বসছো কিনা? খাতা কলম নিয়ে অবশ্যই বসতে হবে। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে যখন সৃষ্টি হয়েছিল তখন কি হয়েছিল? তখন কিন্তু আমাদের এই যে পাইরুভিক অ্যাসিড থেকে এখনো কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছিল, তাই না? এই যে এখনো কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড, তাহলে ওই দিক থেকেও এখনো কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এই যে কার্বন ডাই অক্সাইড, এবং কি যুক্ত হয়েছিল? এবং তোমাদের যুক্ত হয়েছিল অ্যাসিটাইল কোয়ে নামক একটা এনজাইম যুক্ত হয়েছিল, অ্যাসিটাইল, অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়েটাকে ইংলিশেও মাঝে মাঝে লেখা হয় যে এইভাবে, CO কো এ। এটা যুক্ত হয়েছিল, যুক্ত হয়ে এই ধাপে এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির এই ধাপটাকে আমরা বলছিলাম অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। কি বলছিলাম? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এই ধাপটাকে আমরা বলছিলাম অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। দেখো এই ধাপটাকে আমরা কি বলছিলাম? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি বলছিলাম। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সাথে সাথে কি কি সৃষ্টি হয়েছিল বলো তো আমাকে। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সাথে সাথে আমাদের সৃষ্টি হয়েছিল এক অণু NADH2। এই যে NADH2, এদিকে এক অণু NADH2 তৈরি হবে, তাহলে এদিকেও এক অণু NADH2 তৈরি হবে, তাই না? এদিকে আমাদের এক অণু NADH2, এখানেও এক অণু NADH2, NADH2, এটাও এদিকে এক অণু সৃষ্টি হবে। আর এখানেও তুমি অ্যাসিটাইল কোয়ে যুক্ত করে দাও। জাস্ট কোয়ে লিখলাম, হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে লেখার জায়গা নেই তো, জাস্ট কোয়ে লিখলাম, তুমি বুঝে নিও। এখন দেখো এই যে শক্তিটাও আসতেছে, এই যে এটাও আসতেছে, এই যে এটাও আসতেছে। তোমাদের বইয়ে এখানে 2 অণু NADH2 লেখা আছে, এখানেও 2 অণু NADH2 লেখা আছে। 2 কে কেটে 1 বানায় দাও, অথবা 2 কে কেটে দাও, কিছু বানাইতে হবে না। এরপরে দেখো এই অ্যাসিটাইল কোয়ে থেকে পরবর্তীতে আমাদের কি হয়? অ্যাসিটাইল কোয়েটা চলে যায় মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যায় সে কি ঘটায়? ক্রেবস চক্র সম্পন্ন করে। এই যে ক্রেবস চক্র, এটাকে আমি বললাম ক্রেবস চক্র।
ক্রেবস চক্র। সেম ভাবে এদিকেও অ্যাসিটাইল কোয়ে আছে, এটাও মাইটোকন্ড্রিয়ার ভিতরে যায় কি করবে, ক্রেবস চক্র সম্পন্ন করবে, ক্রেবস চক্র সম্পন্ন করবে, তাই না? দেখো তাহলে এখানে কি কি উৎপন্ন হয়, এই যে অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্র যে তৈরি হলো, এইটাকে বলি আমরা ক্রেবস চক্র। কি বলি? ক্রেবস চক্র। এটাকে আমরা বলি ক্রেবস চক্র, ক্রেবস চক্র। দেখো তাহলে এখানে কি কি উৎপন্ন হয়, এখানে আমার উৎপন্ন হবে, এখানে আমার উৎপন্ন হবে 3 অণু NADH2, তার সাথে উৎপন্ন হবে আমাদের 1 অণু FADH2, তার সাথে উৎপন্ন হবে 1 অণু GTP। তাহলে এই চক্রে আমাদের এতগুলো জিনিস তৈরি হবে, এগুলাও নিচের দিকে আসবে। সেম ভাবে এই জায়গায় তৈরি হবে 3 অণু NADH2, তৈরি হবে 1 অণু FADH2, তৈরি হবে 1 অণু GTP। এগুলাও দেখো সেম ভাবে নিচের দিকেই আসবে। বুঝাইতে পারছি? এখন তুমি একটু খেয়াল করে দেখো, জাস্ট রিমেম্বার, আমি যখন তোমাকে পড়াইছিলাম এই যে অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্র, তোমাকে বলছিলাম কি কি উৎপন্ন হয়, খাতার দিকে খেয়াল করো, সবাই খাতার দিকে খেয়াল করো। কি কি উৎপন্ন হয়েছিল এখানে? 6 অণু NADH2, দেখো এই যে 3 অণু, এই যে 3 অণু, 6 অণু NADH2, 2 অণু FADH2, দেখো এই যে 2 অণু FADH2, 2 অণু FADH2, আর 2 অণু GTP, এই যে 1 অণু GTP, এই যে আর 1 অণু GTP, এই মোট 2 অণু GTP। আর কি উৎপন্ন হয়েছিল? 4 অণু কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে এখান থেকে তোমার 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, 2CO2, 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। সেম ভাবে এখান থেকেও 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, 2CO2 বের হয়ে যায়। হ্যাঁ, আর এগুলো সবগুলো নিচে আসে। এরপরে এই ক্রেবস চক্রের পরে হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ETC। এখানেও হয় ক্রেবস চক্রের পরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ETC, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা তোমাদের বইয়ে দেখায় নাই, কারণ এটা এখানে কোনো নতুন করে শক্তি উৎপন্ন হয় না, তো জাস্ট এই NADH2, FADH2, GTP এগুলোকে ভেঙে ATP তে কনভার্ট করে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন বলো কে বুঝতে পারো নাই এটা? এর মতো সহজ কিছু আছে বলো তো? এত কষ্ট করে বুঝাইলাম, এর মতো সহজ কিছু আছে? এই কমেন্টে তোমরা এই ফালতু কথা কে বলতেছো এগুলা? ক্লাস করতে চাইলে করো, না করতে চাইলে ডিস্টার্ব করো না আর দু একজনকে। কমেন্টে কি কথাবার্তা বলার জায়গা বলো? এগুলো তো তোমার জেনারেল ম্যানার্স এটিকেটের মধ্যে পড়ে, তাই না? কমেন্টের মধ্যে কেন কথাবার্তা বলবা? এখানে পড়াচ্ছি। দেখো এই পর্যন্ত কে বুঝতে পারো নাই বলো? তাহলে মোট কত অণু এটিপি উৎপন্ন হলো দেখো তো আমাদের। এই দেখো আমাদের মোট এটিপিটা আমরা এবার হিসাব করব। মোট এটিপি দেখো আমাদের, তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা বলছিলাম এটিপিটাই হলো আমাদের টাকা, বাদ বাকি যা আছে সব চেক। তো ওগুলোকে ভাঙাইতে হয়। চেক কোথায় ভাঙায় মানুষ? ব্যাংকে। আর এই যে এগুলোকে আমরা কোথায় ভাঙাই? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। এটা মনে রাখবা, 1 অণু এটিপি সমান 1 অণু এটিপি, 1 অণু এটিপি, 1 অণু NADH2 সমান 3 অণু এটিপি, 1 অণু FADH2 সমান 2 অণু এটিপি, 1 অণু GTP সমান 1 অণু এটিপি। এই পর্যন্ত বড় বুঝতে পারছো কিনা? এরপরে দেখো আমরা যে জিনিসগুলো তৈরি হয়েছে ক্রেবস চক্রে, এগুলো খাতায় লিখে রাখো। এরপরে আমরা ওই শক্তির হিসাবের ছকটা দেখবো। এগুলোকে খাতায় লিখে রাখো, এরপরে আমরা শক্তি হিসাবের ছকটা দেখবো। আচ্ছা দেখো, এটা রেকর্ডেড ক্লাস থাকবে। হ্যাঁ, আমাদের ইউটিউবে পাবা, না হলে আমাদের ইকরা পাঠশালার পেজে পাবা। 1 মাস পর্যন্ত থাকে প্রত্যেকটা ক্লাস পাঠশালার পেজে, আর ইউটিউবে তো আজীবন থেকেই যাবে। দেখো আরেকবার বুঝাবো বলতে, দেখো আমাদের গ্লুকোজ থেকে আমাদের কি হয়েছে? পাইরুভিক অ্যাসিড হয়েছে। এটাকে বলতেছি আমরা গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসে আমাদের কি কি উৎপন্ন হয়? 4 অণু এটিপি, 2 অণু NADPH2, আর 2 অণু এটিপি খরচ হয়ে যায়। তাহলে কেউ যদি তোমাকে বলে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি তৈরি হয়, তাহলে কি বলবা? 4 অণু থেকে 2 অণু বাদ দাও, তাহলে থেকে 2 অণু এটিপি। আর 2 অণু NADH2, এই 2 অণু NADH2 সমান কত অণু এটিপি? দেখো তো, 1 অণু NADH2 সমান যদি 3 অণু এটিপি হয়, তাহলে 2 অণু NADH2 সমান 6 অণু এটিপি হবে, তাই না? 6 অণু এটিপি হবে, 6 অণু এটিপি, আর এখানে 2 অণু এটিপি, এখানে 4 অণু এটিপি ধরো। তাহলে 6 আর 4 10 অণু এটিপি, কিন্তু খরচ হয়ে গেছে কয় অণু? 2 অণু। তাহলে তোমাকে যদি বলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি তৈরি হয়, কিভাবে বলবা? 10 থেকে 2 মাইনাস করে দিবা, 8 অণু। এরপরে দেখো আমাদের, এরপরে এই যে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়েতে কি কি সৃষ্টি হয়? দেখো 1 অণু NADH2, তাহলে এই সাইডেও 1 অণু NADH2, 2 অণু NADH2। তাহলে তুমি জানো 1 অণু NADH2 সমান 3 অণু এটিপি, তাহলে 2 অণু NADH2 সমান কয় অণু এটিপি? 6 অণু এটিপি। এরপরে দেখো আমাদের পরবর্তীতে আছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি তৈরি হয়? 3 অণু NADH2, এখানে 3 অণু, মোট 6 অণু NADH2, এখানে 1 অণু FADH2, এখানে 1 অণু FADH2, মোট 2 অণু FADH2, এখানে 1 অণু GTP, এখানে 1 অণু GTP, মোট 2 অণু GTP। তাহলে 6 অণু ATP, 6 অণু NADH2। এটা থেকে আসবে আমাদের 3 6 18, 18 অণু ATP। এরপরে 2 অণু FADH2, এখান থেকে আসবে আমাদের কত অণু বলো তো? 2 অণু FADH2 থেকে 2 দুগুণা 4,
4 এটিপি। আর কি আসবে বলতো, জিটিপি, 2 জিটিপি থেকে আসবে 2 এটিপি। হিসাব করো, 18 আর 2 20, 20 আর 4 24, 24 এটিপি। তাহলে দেখো 24টা এটিপি তৈরি হয় কোন প্রক্রিয়ায়, ক্রেবস চক্রে 24টা এটিপি তৈরি হয়। আর গ্লাইকোলাইসিসে 8টা এটিপি তৈরি হয়, 8টা এটিপি তৈরি হয়। আর আমাদের অ্যাসিটাইল কোয়েতে, এই যে অ্যাসিটাইল কোয়েতে 2টা NADH2, তাহলে 2টা গুণ করে দাও 3 দ্বারা, 3 দুগুণা 6টা, কি হয় তাহলে 6টা এটিপি হয়, 6টা এটিপি। তাহলে আমাদের এই যে এখানকার 24টা এটিপি, এখানকার 6টা এটিপি, 6টা তো না 3টা, এখানে 3টা ওখানে 3টা, এই জন্য আমি 6 লিখছিলাম। 6 আর 24-এ 30টা এটিপি, 30টা। আর আমাদের এই যে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় 8টা, এই মোট 38 অণু এটিপি। 38 অণুর হিসাব বুঝে পাইছো? এখন তাহলে বলো তুমি কি বুঝো নাই? কিছু কিছু বইয়ে আমাদের 38 অণু লিখতে নারাজ। তোমরা যখন বায়োলজি পড়বা ইন্টারে উঠে, তখন দেখবা 38 অণু না। 38 অণু কেন না এটাও আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি। দেখো আমরা যখন পড়ছিলাম এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, এখন এই অ্যাসিটাইল কোয়ে কই ঢুকে, অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। কোথায় থেকে প্রবেশ করে? সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। তখন মাইটোকন্ড্রিয়া বলে তুই আমার ভিতরে ঢুকবি, ঠিক আছে ঢুকতে পারিস, কিন্তু ঘুষ দিতে হবে। ও বলে ঘুষ দেওয়ার মতো আমার কাছে কিছু নাই ভাই। কেন? শক্তি যে উৎপন্ন করিস তুই, তাহলে শক্তি দেয় আমাকে, তাহলে শক্তি দেয়। দেখো তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে ঢুকতে একটা এটিপি কে দিয়ে দেয়, তাহলে 2টা ঢুকতে কয় অণুকে দিয়ে দিবে? 2টা এটিপি মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকতে 2 অণু এটিপি কে দিয়ে দিবে। এই জন্য 38 অণু না 36 অণু এটিপি উৎপন্ন হয় আমাদের বইয়ে। তোমরা বড় ক্লাসের বইয়ে পড়বা, আর তোমাদের বই অনুযায়ী তোমরা 38 অণু হিসাব মিলাই দিবা, তাই হবে। আশা করি বুঝতে পারছি এই পর্যন্ত সবাই, ডিয়ার স্টুডেন্ট। এরপরে আমি শক্তি উৎপন্নের ছকটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এরপরে আমি শক্তি উৎপন্নের ছকটা দেখাচ্ছি। সবাত শ্বসনে উৎপন্ন শক্তির হিসাব, সবাত শ্বসনে উৎপন্ন শক্তির হিসাব। সবাত শ্বসনে উৎপন্ন শক্তির হিসাব দিয়ে দিব, দিয়ে তোমাদেরকে অবাত শ্বসনটা পড়ায় আজকের মতো শেষ দিয়ে দিব। সবাত শ্বসনে উৎপন্ন শক্তির হিসাব, সবাত শ্বসনে উৎপন্ন শক্তির হিসাব, শক্তির হিসাব। এই শক্তির হিসাব প্রথমে কি লিখবা? দেখো প্রথমে তোমরা লিখবা পর্যায়, পর্যায়, পর্যায়ের পর লিখবা উৎপন্ন বস্তু, উৎপন্ন বস্তু। এরপরে লিখবা তোমরা উৎপন্ন বস্তুর পরে ব্যয়িত বস্তু, নিট উৎপাদন, ব্যয়িত বস্তু, ব্যয়িত বস্তু। আচ্ছা এগুলো মুছে দেওয়া লাগবে, কিছু করার নাই, তোমরা একটু মুখস্থ করে নিও কাইন্ডলি। এরপর আমি তোমাদেরকে ধরবো, আমি এইদিকে মুখস্থ করে নিব, এগুলো মুখস্থ করে নিব। এরপরে লিখবো আমরা নিট উৎপাদন, নিট উৎপাদন। দেখো তাহলে এদিকে না, এটা এই পর্যন্ত ব্যয়িত বস্তু, নিট উৎপাদন। প্রথমে আমাদের কোন পর্যায় হয়? এক নম্বরে হয় গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, লাইসিস মানে গ্লুকোজকে ভেঙে ফেলো, ভেঙে তুমি কি পাও? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড পাও। আর কি পাও সাথে? 4 অণু এটিপি পাও। আর কি পাও সাথে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, আর কিছু কি পাও তুমি এখানে? আর 2 অণু NADPH2 পাও, 2 অণু NADH2 পাও, তাই না? আর ব্যয়িত হয় কি? গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি ব্যয় হয়, 2 অণু এটিপি। এরপরে দেখো গ্লাইকোলাইসিসের পরে 2 নম্বরে কি আছে? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়েতে তুমি কি পাও বলো তো? অ্যাসিটাইল কোয়েতে তুমি কি কি জিনিসগুলো পাও? বলো বলো বলো, দ্রুত দ্রুত। 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাও, উৎপাদন হয় তোমার 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে। সাথে 2 অণু কি উৎপন্ন হয় বলো? অ্যাসিটাইল কোয়ের সাথে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং 2 অণু NADH2, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়, তাই না? এখানে কি ব্যয় হয় বলতো? এখানে ব্যয় হয় এই যে অ্যাসিটাইল কোয়ে, এখানে ব্যয় হয়ে যায়, তাই না? পাইরুভিক অ্যাসিডগুলো এখানে ব্যয় হয়ে যায়, পাইরুভিক অ্যাসিড থেকে তো তুমি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করলে, তাই পাইরুভিক অ্যাসিড এখানে ব্যয় হয়ে যাবে, পাইরুভিক অ্যাসিড, অ্যাসিডটা এখানে ব্যয় হয়ে যাবে। তাহলে নিট উৎপাদন কি থাকবে বলতো? এখানে নিট উৎপাদন কি পাইলাম আমরা? দেখো গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড, আমাদের তো পাইরুভিক অ্যাসিডকে আমরা ধরবো না, আমরা কার্বন ডাই অক্সাইডকে আর এটিপি কে হিসাব করব। 4 অণু এটিপি, এই যে 4 এটিপি। এরপরে থেকে দেখো 4 এটিপি, এরপরে 2 NADPH2, তাহলে 2 NADPH2 সমান কি হবে? 6 অণু এটিপি,
এটিপি, তাহলে 10 অণু হয়, কিন্তু এই দেখো 2 অণু খরচ হয়ে গেছে, তাহলে 2 অণু বাদ দিতে হবে, একবারে তুমি 2 অণু এটিপি লেখো, নিট উৎপাদন 2 অণু এটিপি। এখান থেকে দেখো 2 অণু কার্বন ডাই অক্সাইড লেখো, তাহলে কার্বন ডাই অক্সাইড লেখার দরকার নেই, জাস্ট শক্তির হিসাবটা আমরা দেখাচ্ছি। দেখো 2 অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড লিখবো না, আমরা লিখবো খালি 2 অণু NADH2, তার মানে 2 অণু 6 অণু এটিপি হবে, 6 অণু এটিপি। এখানে কোনো এটিপি ব্যয় হয় নাই, তাই 6 অণু এটিপি থাকবে। এরপরে দেখো ক্রেবস চক্র, ক্রেবস চক্রে কি কি উৎপন্ন হয়? ক্রেবস চক্রে আমাদের কি কি উৎপন্ন হয় বলো তো? ক্রেবস চক্র দেখি আসো কিনা তোমরা। হ্যাঁ আসো, অনেকেই আসো এখন, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ রে, সবাইকে ধন্যবাদ যারা এখনো আসিস। হ্যাঁ, টানা একটা দীর্ঘ ক্লাস, যারা ধৈর্য ধরে ক্লাস করতেছে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম পাপিয়া। যারা ধৈর্য ধরে সেই 8টা থেকে আমার সাথে ক্লাস করতেছিস সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা শেষ দিব, আর আমাদের এটা দেখানোর পরে অবাধ শ্বসনটা দেখাতে আমাদের 10 মিনিট লাগবে, আমরা শেষ দিয়ে দিব। দেখো তাহলে, দেখো আমাদের ক্রেবস চক্রে কি কি উৎপন্ন হয়? ক্রেবস চক্রে আমাদের 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, 4 কার্বন ডাই অক্সাইড। এরপরে কি 6 অণু NADH2 উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয় বলতো? ক্রেবস চক্রে 2 অণু FADH2, 2 FADH2 উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? 2 GTP উৎপন্ন হয়। এখানে ব্যয় হয় কি বলতো? এখানে ওই অ্যাসিটাইল কোয়েটাই ব্যয় হয়ে যায়, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড ব্যয় হয়, এখানে 2 অণু অ্যাসিটাইল কোয়ে ব্যয় হয়, অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ে ব্যয় হয়। তাহলে নিট উৎপন্ন কি দেখো তো? 4 অণু এই যে 6 অণু NADH2, তাহলে 1 অণু NADH2 সমান 3 অণু ATP, 6 অণু সমান কত? 3 6 18, তাহলে বলতে পারি আমি 18 ATP। এরপরে দেখো 2 অণু FADH2, তাহলে কয় অণু আছে এখানে? 1 অণু FADH2 সমান আমরা জানি 2 অণু ATP, তাহলে 2 অণু সমান 4 অণু ATP, 4 অণু ATP। এরপরে 1 অণু GTP সমান 1 অণু ATP, তাহলে 2 অণু GTP সমান 2 অণু ATP, 2 ATP। তাহলে মোট হিসাব করো তো কয় অণু ATP উৎপন্ন হলো? 2 আর 6 8, 8 আর 6 14, 14 আর এই যে 4 18, 18 আর 2 কত হয়? 20, 20 আর 18 38, 38 অণু ATP, 38 ATP। এই যে হিসাব শেষ, 38 অণু ATP একবারে মিল করে দিলাম তোমাদেরকে। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বলো? শেষ সময় এসে স্যার কেমন আছেন? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি, আর 10 মিনিট লাগবে, 10 মিনিটও লাগবে না অবাধ শ্বসন শেষ করতে। এটা হলো আমাদের এটিপির হিসাব। তাহলে আমাদের মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়, নিট উৎপাদন। তাহলে কার্বন ডাই অক্সাইড কয় অণু উৎপন্ন হয় মোট? এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড আর কই? এই যে এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড, এই মোট 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, নিট 6 অণু কার্বন ডাই অক্সাইড, 38 অণু এটিপি। এই 38 অণু এটিপি কে তোমরা বড় ক্লাসে উঠে কত অণু এটিপি বলবা? 36 অণু এটিপি। কারণ কি? কারণ বললাম ওই যে অ্যাসিটাইল কোয়ে সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়ায় ঢুকতে যায় তখন মাইটোকন্ড্রিয়ার কাছ থেকে ঘুষ নেয় 2 অণু এটিপি, তাই 2 অণু এটিপি কমে 38 এর থেকে 36 অণু এটিপি হয়ে যায়। দেখো এরপরে আমরা অবাধ শ্বসনে চলে যাব, আশা করি এটা বুঝতে পারছো। এটা 100 স্টার, 100 স্টার। এটা তোমাদের পরীক্ষায় আসবেই, বলবে শ্বসনে সবাদ শ্বসনের শক্তির হিসাব দেখায় দাও, মিল করতে হবে। এটা না হলে ওই যেটা দেখালাম ডায়াগ্রামটা ওইটা আসবে ইনশাআল্লাহ। দেখো এরপরে আমরা অবাধ শ্বসন দেখব। সবাদ শ্বসন তো আমরা পড়লাম, এবার অবাধ শ্বসন দেখি আমরা। অবাধ শ্বসন কোথায় ঘটে? অবাধ শ্বসন নিম্ন শ্রেণীর জীবে ঘটে, আমরা পড়লাম একটু আগেই, নিম্ন শ্রেণীর জীবে অবাধ শ্বসন ঘটে। সবাদ শ্বসনের 4টা ধাপ ছিল। সবাদ শ্বসনের কয়টা ধাপ ছিল? 4টা ধাপ। কি কি 4টা ধাপ ছিল? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, পাইরুভিক অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, এরপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সেম ভাবে অবাধ শ্বসনের 2টা ধাপ। দেখো অবাধ শ্বসন, অবাধ শ্বসন, অবাধ শ্বসন এর 2টা ধাপ। এর 1 নাম্বার ধাপকে আমরা বলি, অবাধ শ্বসনের যে 1 নাম্বার ধাপ এটাকে আমরা কি বলি বলো? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, অসম্পূর্ণ জারণ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ বলি আমরা কাকে? অবাধ শ্বসনের 1 নম্বর ধাপকে আমরা কি বলি? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ বলি। হ্যাঁ, এখানে কি হয়? গ্লুকোজটা জারিত হয়, এই যে C6H12O6, এটা অসম্পূর্ণভাবে জারিত হয়। জারিত হয় কি কি উৎপন্ন করে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু পাইরুভিক অ্যাসিড প্লাস 4 অণু এটিপি প্লাস এখানে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, 2 অণু NADH2, 2 অণু NADH2 উৎপন্ন হয়। দেখো কার্বন ডাই অক্সাইড 2 অণু NADH2। এটা হলো আমাদের গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। দেখো এখান থেকে এই যে প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়াটা চলার জন্য 2 অণু এটিপি খরচ হয়ে যায়। কি হয়? 2 অণু এটিপি খরচ হয়ে যায়, 2 এটিপি খরচ হয়। এই যে প্রক্রিয়াটা চললো, এই প্রক্রিয়া চলার জন্য, তাহলে দেখো তো 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন হয়েছিল এবং 2 অণু এটিপি খরচ হয়ে গেছে। তাহলে এটিপি আছে কয় অণু? এটিপি নিট এটিপি 2 অণু আর NADH2 2 অণু। ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে
এখন এই যে এটা দেখতে একবারে আমাদের সবাত শ্বসনের কিসের মতো, সবাত শ্বসনের যে আমাদের গ্লাইকোলাইসিস ছিল ওই পর্বটার মতোই না এটা দেখতে, তাই এটাকেও বলা হয় গ্লাইকোলাইসিস। এটাকেও কি বলা হয়, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ বা গ্লাইকোলাইসিস, বা গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, লাইসিস। কোনো পার্থক্য পাবা না, সবাত শ্বসনের যে গ্লাইকোলাইসিস আর অবাত শ্বসনের গ্লুকোজের অসম্পূর্ণ জারণ কোনো পার্থক্য নেই, তাই দুইটাকেই গ্লাইকোলাইসিস বলে। এটাও কোষের কোথায় ঘটে, সাইটোপ্লাজমেই ঘটে। এরপরে দেখো 2 নম্বরে যেটা, সেটা হলো আমাদের পাইরুভিক অ্যাসিডের বিজারণ। 2 নম্বরে যেটা সেটা আমরা কি বলবো, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কি কি উৎপন্ন করে বলো? পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে ইথাইল অ্যালকোহল অথবা তোমার ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এটাকে বলা হয় অবাত শোষণ। যদি তোমাকে বলা হয় অবাত শোষণ কাকে বলে, তাহলে বলবা যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য জারিত হয়ে 2 অণু কি তৈরি করে, 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাই অক্সাইড অথবা শুধু 1 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, তাকে আমরা কি বলি, অবাত শ্বসন বলি। দেখো তাহলে এই যে আমাদের কার বিজারণ ঘটবে, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তাহলে পাইরুভিক অ্যাসিড তো আমরা চিনি তাই না, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এটার কি ঘটবে, এটার বিজারণ ঘটবে। এটার বিজারণ ঘটে কি তৈরি হবে, দেখো এটার বিজারণ ঘটে শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে, শুধু ল্যাকটিক অ্যাসিড। এই যে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে শুধু ল্যাকটিক অ্যাসিড, এটা ঘটে অনুন্নত প্রাণীতে। কোথায় ঘটে, অনুন্নত প্রাণীতে, অনুন্নত প্রাণীতে, অনুন্নত প্রাণীতে। আর মাঝে মাঝে আবার পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কি করে, এই যে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে তোমার মাঝে মাঝে অনেক কিছুই তৈরি করে। দেখি কি কি তৈরি করে, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। পাইরুভিক অ্যাসিড কয় অণু ছিল, 2 অণু ছিল তাই না, তাহলে সামনে 2 দিয়ে দাও। এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু ইথাইল অ্যালকোহল এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড। এই যে এটা ঘটে হলো উচ্চ শ্রেণীর, হ্যাঁ এটা কোথায় ঘটে, অনুন্নত উদ্ভিদ কোষে। এটা ঘটে অনুন্নত প্রাণীতে আর এটা ঘটে অনুন্নত উদ্ভিদ কোষে, অনুন্নত উদ্ভিদ কোষে, অনুন্নত উদ্ভিদে, অনুন্নত উদ্ভিদে ঘটে। তাহলে দেখো এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এখানে 2 অণু এটিপি খরচ হয়ে গেছিল, তাহলে পাইরুভিক অ্যাসিডের বিজারণ, এখানেও তো কিছু খরচ হবে, কিছু না কিছু তো খরচ হবে তাই না। কি খরচ হবে এখানে, এখানে ওই যে এখানে যে তোমার 2 অণু NADH2 উৎপন্ন হয়েছিল না, এখানে 2 অণু, ওই 2 অণু NADH2 খরচ হয়, খরচ হয়। তাহলে অবাত শ্বসনের নেট উৎপাদন কি থাকলো বলতো, এখানে 2 অণু, 4 অণু এটিপি উৎপন্ন হয়েছিল, 2 অণু নিজেই খরচ করছে, তাহলে আর 2 অণু এটিপি থাকে, আর 2 অণু NADH2 উৎপন্ন করছিল, ওই 2 অণু NADH2 আবার এই যে এই ধাপে ওরা খরচ করে ফেলছে। তাহলে এই ধাপে কি থাকে, আর ওর বাকি থাকে নেট উৎপন্ন থাকে 2 অণু এটিপি মাত্র আর 2 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি, অবাত শ্বসনের নেট উৎপাদ, লিখে নাও এটা পরীক্ষায় আসে, অবাত শ্বসনের অবাত শ্বসনের নিট উৎপাদ, নিট উৎপাদ হলো 2 অণু এটিপি মাত্র, 2 ATP ও 2 কার্বন ডাই অক্সাইড। এটা হলো তোমাদের মূল উৎপাদ আমাদের অবাত শ্বসনের, তাই না। আচ্ছা বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা ডায়াগ্রামটা সলভ করে না দিয়ে ধাপে ধাপে বর্ণনা দিতে যাচ্ছ, ধাপে ধাপে বর্ণনা দিয়ে যদি তুমি টিচারকে বুঝাইতে পারো, হ্যাঁ তাহলে তোমার নাম্বার দিয়ে দিবে, কিন্তু ডায়াগ্রামটা ধাপে ধাপে না দিয়ে সলভ করে দেওয়াই ভালো। আমি তো সুন্দর করে বুঝাইলাম, না বুঝলেও তুমি একবার আমার ভিডিওটা পজ করে দেখবা, অনেক সুন্দরভাবে ডায়াগ্রামটা বুঝাইছি। ডায়াগ্রামের আগে যেই জিনিসগুলো বুঝাইছি ওগুলো একটু তুমি ভালো করে বুঝবা, তাহলে ডায়াগ্রামটা অনেক ইজিলি পারবা তোমরা। এবার আমরা যেটা পড়বো আমাদের লাস্ট টপিক, শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব পড়ে আমাদের এই অধ্যায় শেষ, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা পড়বো শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব, এটা তো সবাই পারো, শ্বসনের গুরুত্ব। শ্বসন না হলে শক্তি উৎপাদন হবে না, শক্তি উৎপাদন না হলে আমরা কাজ করতে পারবো না, গাছেরা তাদের খাদ্য তৈরি করতে পারবে না, কত কিছুই হবে না শ্বসন না হইলে, তাই না। শ্বসনের গুরুত্ব এটা পয়েন্ট করে লিখে দিবা, শ্বসনের গুরুত্ব। শেষ, আর 2 মিনিট লাগবে, যারা আছে ধৈর্য ধরে আর 2 মিনিট থাকবে। শ্বসনের গুরুত্ব 1 নম্বরে লিখবা, শ্বসনের গুরুত্বের ক্ষেত্রে শক্তি উৎপাদন, এটা মোস্ট, শক্তি উৎপাদন, উৎপাদন। এরপরে শ্বসনের গুরুত্বের মধ্যে কি লিখবা, শরীরের কার্যক্রম চালাতে সাহায্য, শরীরের কার্যক্রম চালু রাখে,
শ্বসন যদি না হইতো, শক্তি উৎপন্ন হইতো না, তাহলে আমাদের শরীরও কর্মক্ষম থাকতো না। এরপরে তোমরা দিবা খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে। শ্বসন খনিজ লবণ পরিশোষণে কি করে সাহায্য করে? খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, পরিশোষণে সাহায্য করে। এরপরে শ্বসনের আরেকটা আছে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। শ্বসন কি ঘটায়? উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, উদ্ভিদের বৃদ্ধি। এরপরে তোমরা দিবা শ্বসনের আরেকটা গুরুত্ব আছে, কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি জোগাড় দেয়। কোষে বিভাজন হয় না, এই বিভাজনেতে শক্তি লাগে, কই থেকে আসবে? এই যে শ্বসনের মাধ্যমে আসে। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি, কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি জোগাড়। এরপরে দেখো তোমাদের যেটা আছে, অবাধ শ্বসনের মাধ্যমে দই, পনির এবং মদ তৈরি করা হয়। অবাধ শ্বসনের মাধ্যমে দই, পনির ও মদ, হ্যাঁ, আবার মদ তৈরি করার ট্রাই করো নাকি, মদ তৈরি ইত্যাদি তৈরি করা হয়। অবাধ শ্বসনের মাধ্যমে দই, পনির, মদ এই জিনিসগুলো তৈরি করা হয়। এরপরে লাস্ট একটা গুরুত্ব দিব, বেকারি শিল্পে অবাধ শ্বসনকে ব্যবহার করা হয়। বেকারি শিল্পে ব্যবহার, বেকারি শিল্পে এই অবাধ শ্বসনটাকে ব্যবহার করে। ইস্ট আছে, হ্যাঁ, ওরা করে কি, ইস্টকে ওরা রুটির সাথে মিশায়, কেকের সাথে মিশায় ওগুলাকে হিট দেয়। হিট দিলে ইস্ট কি করে? অবাধ শ্বসন ঘটায়। অবাধ শ্বসন ঘটালে কি হয়? অবাধ শ্বসনে আমরা দেখছি কি নিট উৎপাদ, কি অবাধ শ্বসনের এটিপি আর কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে তো আর ওইখানে থাকবে না, উড়ে যাবে, তাই না? কার্বন ডাই অক্সাইড রুটির মধ্যে থেকে যখন উড়ে যেতে চায় তখন রুটিটা ফুলে ওঠে। সেম ভাবে কেকের মধ্যে থেকেও যখন অবাধ শ্বসন হয়ে কার্বন ডাই অক্সাইডটা উড়ে যেতে চায় তখন কেকটাও ফুলে ওঠে। তাই আমরা বলি যে বেকারি শিল্পে ব্যবহার। এই জিনিসগুলো দিলেই আলহামদুলিল্লাহ মোটামুটি তুমি 4 মার্কস পাবা। বলো এখন, এই যে টানা কয় ঘন্টা যারা ক্লাস করলো আমার সাথে, টানা 2 ঘন্টা 5 মিনিট, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ওদের জন্য থাকলে দোয়া, সবার জন্যই। সবাই ভালো করবা ইনশাল্লাহ। আজকে যে অধ্যায়টা একবারে বসে করতে পারছো আমার সাথে, ইভেন নোট করতে হবে, নোট না করলে কিচ্ছু বুঝবা না। এই অধ্যায়ের যে নোট করতে পারবা, পরিপূর্ণ একটা নোট, আমি গ্যারান্টি দিব তোমাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই। হ্যাঁ, তোমাকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশে কেউ থাকবে না ইনশাল্লাহ। আজকে যদি তুমি এই অধ্যায়টা সম্পূর্ণভাবে করতে পারো, যে তোমাকে বলবে যে এই অধ্যায় থেকে আমি তোরে স্যারেন্ডার করাবো প্রশ্ন ধরে অথবা কনসেপ্ট জিজ্ঞাসা করার মাধ্যমে, এইরকম কেউ নাই আশা করি। ঠিক আছে, তো তোমাদেরকে কি করতে হবে? জাস্ট বসে খাতা কলম নিয়ে আমি যা বলছি তাও লিখবা, যা লিখছি ওগুলো তো লিখবাই। আচ্ছা, এই অধ্যায় একবারে প্রো হয়ে যাবে তোমরা। আর তোমাদেরকে বরাবরের মতোই বলি, আমাদের কোর্স 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। আমরা চাই তোমাদেরকে, যেহেতু আমরা অনলাইনে সবসময় পড়াই, তো তোমাদেরকে আমরা চাই আমাদের কোর্সেও তোমরা থাকো। যদি তোমাদের কারো সমস্যা থাকে তোমরা সেটাও আমাদেরকে বলতে পারো নক করে, যে ভাই আমার সমস্যা, আমার একটু কমাইলে ভালো হয় কোর্স ফি। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ আমরা চাই তোমাদেরকে পড়াইতে। আর আমরা চাই যে আমাদের একটা প্রথম কোর্স নামতেছে, এই কোর্সে যাতে তোমরা সর্বোচ্চ সংখ্যক অ্যাটেন্ড করো এবং আমরা তোমাদেরকে দিয়ে একটা ভালো কিছু করাইতে পারি, তোমাদেরকে একটা ভালো রেজাল্ট করায় তোমাদের যে খুশির ভাগিদার হইতে পারি, হ্যাঁ, তোমাদের সুখের অংশীদার হইতে পারি আমরা। এটা আমরা সবসময় চাই। তোমরা যারা আছো তোমরা দেখতে পারো আমাদের কোর্সে, আহামরি এত বেশি মূল্যও না, ডিসকাউন্ট মনে হয় এখনো চলতেছে, তোমরা ভর্তি হয়ে যাইতে পারো। সায়েন্সের যারা আছো তারা সায়েন্সের কোর্সে, আর যারা আর্টসের আছো তারা তো আমাদের ওই জেনারেল কোর্সে ভর্তি হতে পারবা। আর্টস কমার্সের যারা আছো, আর কম্বাইন কিনলে তো কথাই নেই, সব জায়গায় ভাইয়াদেরকে পাবা। এভাবেই আমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করাই দিব। প্লাস এই চ্যাপ্টার এভাবে শেষ করাই দেওয়ার পর তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত 10 বছরের বোর্ড পরীক্ষায় কি আসছে এগুলোও সলভ করাবো, সাথে এমসিকিউ তো করাবোই, আর শর্ট কোশ্চেনও আমরা অ্যানালাইসিস করে তোমাদেরকে করাবো। আর পরীক্ষার আগ পর্যন্ত আমরা এইভাবেই তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব, যতদিন তোমাদের এসএসসি পরীক্ষা হয় না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখি, সুস্থ রাখে। তো একটাই কথা, ক্লাস করতে থাকো, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে সবসময় আসি আমরা, তোমরাও যতদূর পারো সাপোর্ট করো ভাইয়াদেরকে, আর দোয়া করবা সবার জন্য, ভাইয়াদের জন্য, হ্যাঁ, যাতে ভালো কিছু করতে পারি আমরা তোমাদের জন্য। অনেক কিছু করার আশা আছে তোমাদের জন্য, যাতে তোমাদেরকে দিয়ে অনেক ভালো কিছু করাইতে পারি এবং আমরাও ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফিজ, দোয়া মে ইয়াদ রাখনা।